হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। নিশি বিরাট বড় রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে রেস্টুরেন্টের মালিককে কান ধরে উঠবোস করাচ্ছে। নিশির হাতে একটা হকি স্টিক। নিশি পেছনে 10 জন 15 জন ছেলে মেয়ে দাঁড়ানো। রেস্টুরেন্টের সাইনবোর্ড নামিয়ে সেটা ভেঙে ফেলা হয়েছে। ভালো খাবারগুলো এলাকার সব গরিব মিসকিনদের দিয়ে দিয়েছে, আর খারাপ খাবারগুলো রেস্টুরেন্টের পাশের ডাস্টবিনে ফেলে দিচ্ছে তার লোকেরা। একটা চেয়ার আনলো বাদল। নিশি বসে চেয়ারটাতে। রেস্টুরেন্টের নাম নির্জনা ফুড কর্নার। মালিকের নাম রাকিব। রাকিব কান ধরে উঠবোস করছে আর জোরে জোরে বলছে, আমি আর কখনো বাসি খাবার বিক্রি করব না। ওই থাম, কতবার উঠবোস করেছে রে? 217 বার আপু। রাকিব সাহেব, আপনি যে বিরিয়ানিতে গরুর মাংসের বদলে কুকুরের মাংস দেন, তারপর বাজারের তুলনায় অর্ধেক দামে বিক্রি করেন, সেই খবর আমরা কিন্তু অনেক আগেই পেয়েছিলাম। ভাবছিলেন আমরা জানতে পারবো না? নিশি থাকতে এই উপজেলাতে কোনো ক্রাইম চলবে? সেটা তো হতে দেব না। জিসান, পুলিশকে কল করেছিলি? জি আপু, করেছি। ওরা আসলে বলে। গুড। আজ থেকে এই রেস্টুরেন্ট বন্ধ। কাশেম মামার ফুচকার দোকান হবে এটা। ঠিক আছে আপু। আপু, এটা করিয়েন না। আমার বউ বাচ্চা আছে, ওরা কিভাবে থাকবে? এখান থেকে যা টাকা পেতাম সেসব দিয়ে সংসার চলতো। চুপ কর হারামি, নেকামি করিস। এতক্ষণ তো লাথি পড়েছিল তোর গায়ে, এবার কিন্তু স্টিক দিয়ে পেটাবো। এমন করবেন না, টাকা লাগলে আপনাকে আমি দেব, তারপরও এমনভাবে বন্ধ করে দেবেন না। টাকার অফার করতেই নিশি রেগে স্টিক দিয়ে পেটাতে যাবে রাকিবকে। তখনই পুলিশ আসলো। নিশি থেমে যায়। নিশির সাথে কুশল বিনিময় করে পুলিশ অফিসার রাকিবকে থানায় নিয়ে চলে যায়। রাকিব জিভে ওঠার সময় নিশির দিকে তাকিয়ে বলে, আপনি কাজটা ভালো করলেন না, সময় মতো আমিও এটা ফেরত দেব। নিশি মুচকি হাসি দেয়। কয়েক মিনিটের মধ্যেই পুরো রেস্টুরেন্ট খালি করে দেয় নিশি। আসলে রাকিব রেস্টুরেন্টের খাবারের মধ্যে ভেজাল মেশাতো। গরুর মাংসের বদলে কুকুরের মাংস দিত। ভালো মাছের জায়গাতে অর্ধ পচা মাছের তরকারি বিক্রি করত, আর মিষ্টিগুলো তো পচাই থাকতো। এর জন্য নিশি এসে সব কিছু নষ্ট করে দিয়েছে। কাশেম মামার ফুচকার দোকানের সাইনবোর্ড টানানোর জন্য নিশি মই দিয়ে দোকানের সামনে ছাদে আসে। মইয়ের ওপরে দাঁড়িয়ে সাইনবোর্ডটা ঠিকঠাক করছে। নিচে বাদল মই ধরে আছে। একটা অটো আসে সেখানে। জায়গাটা অটো বা রিক্সা স্ট্যান্ডও বলা যায়। অটো থেকে এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে একটা ছেলে নামলো। জিসান বাদলকে ডাক দেয়। মারিয়া মেয়েটা মই ধরতে আসবে, কিন্তু তার আগেই মই থেকে পিছলে নিশি ধপাস করে নিচে পড়ে যায়। কিন্তু উঁচু থেকে পড়ার পরও নিশি কিছু হয় না, বরং বেশ আরাম পেয়েছে। এমন সময় শব্দ করে কে যেন কুকরিয়ে উঠল। নিশি দ্রুত উঠে দাঁড়ায়। তাকিয়ে দেখে পাওয়ার চশমা, উস্কো খুস্কো চুল, মুখে দাড়ি গোঁফের বালাই নেই, তবে মুখে একদম নিচে কয়েকটা ছোট ছোট দাড়ি রেখে দেওয়া একটা ছেলে পড়ে আছে মাটিতে। নিশি চমকে ওঠে। উঁচু থেকে পড়েছে, কেন তার কোথাও লাগেনি এতক্ষণে বুঝতে পেরেছে সে, কারণ নিশি উঁচু থেকে ছেলেটার উপরেই পড়েছে। ছেলেটা কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়ালো। নিশির দিকে না তাকিয়ে গা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলে, সাবধানে কাজ করতে পারেন না? যেটা পারবেন না সেটা কেন করবেন? নয়তোবা চোখ মেলে করবেন। কানা হয়ে কাজ করলে অন্যের যে অসুবিধা হয় সেটা নিশ্চয়ই আজ দেখলেন। পারলে আমার থেকে একটা চশমা নিয়ে যাবেন। ছেলেটার কথাগুলো বলেই থামলো। কনুইতে বেশ খানিকটা কেটে গেছে। ছেলেটা সেখান বারবার ফু দিচ্ছে। কিন্তু ছেলেটার জ্ঞান শুনে নিশির লোকেরা দৌড়ে এগিয়ে আসে ছেলেটাকে মারার জন্য, কিন্তু নিশির সাথে সাথেই বাধা দেয়। ছেলেটার দিকে তাকায়। ছেলেটার কপাল থেকে চুলগুলো সরিয়ে সামনে নিশির দিকে তাকায়। নিশি বলে, সরি, পা পিছলে মইসহ পড়ে গিয়েছি। দেখে শুনে কাজ করবেন। যদি অন্য কেউ হতো তাহলে কানের নিচে 2-4টা চর বসিয়ে দিত। নিজে যেটা পারবেন না সেটা করার কোনো মানে নেই। ওই তুই কে রে? আমাদের ম্যামকে জ্ঞান দিচ্ছিস?
তোকে কিন্তু পিটাবো বলে দিলাম। চুপ কর। তুই কোথায় গিয়েছিলি মই ছেড়ে? মইটা সরে যাওয়াতেই তো পিছলা খেয়েছি। সরি আপু। যাই হোক, নিশি সামনে তাকায়, ছেলেটা নেই সামনে, সে হাঁটা ধরেছে। নিশি ছেলেটার দিকে তাকিয়ে থাকে। জিসান এসে বলে, আপু কি হয়েছে? ছেলেটা কে রে? আগে তো এলাকাতে দেখিনি। জানি না, মনে হয় নতুন আসছে। দেখতে কিন্তু হেব্বি সুন্দর। ছেলেটার হাতে অনেকখানি কাটছে। যাই হোক, বাদ দে। ফুচকার দোকান আজকের মধ্যেই সাজাবি। আজকে সন্ধ্যা থেকেই ফুচকা শুরু। কাশেম মামা, এবার তো খুশি আপনি? তোমাকে যে কইয়া ধন্যবাদ দিমু এইটা আমার মাথায় আইতাছে না। মা, তুই আল্লাহ দেখো তোমারে বহুত ভালা কিছু দিবে। আচ্ছা হয়েছে, এবার যেন আর আপনি মেয়ে আর ছেলেকে কাজে পাঠাবেন না। পড়াশোনা করাবেন আর আন্টির চিকিৎসা করাবেন। দোকানের ভাড়া কিন্তু ঠিকমতো দিয়ে দেবেন জায়গার মালিককে। এলাকাতে তেমন ফুচকার দোকান নেই, সুন্দরভাবে চালাবেন। ঠিক আছে মা, তুমি যা কইবা তাই হইব। ওই কাজ শেষ করে চলে আয় দ্রুত। নিশি চলে যায়। কাসেম রোজ বিকেলে রাস্তার পাশে ফুচকা ঝালমুড়ি বিক্রি করত, কিন্তু এলাকার কিছু পাতি মাস্তানেরা রোজ রোজ কাসেমের থেকে টাকা কেড়ে নিয়ে যেত। তবে যাওয়ার আগে দোকানের সব কিছু নষ্ট করে যেত। এসব নিশির কাছে বিচার দেওয়ার পরও ছেলেগুলোকে পিটিয়ে হাসপাতাল পাঠায় নিশি। আর এখন তো কাসেমের জন্য একটা দোকানও ঠিক করে দিয়েছে নিশি। কলিং বেলের শব্দ হয়। জেরিন এসে দরজা খুলে দিল। জেরিন দরজার সামনে ধুলোয় জড়ানো কাপড় চোপড় পরে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে কিনা বারবার কুনুইতে ফু দিচ্ছে। কুনুইটা বেশ খানিক কেটেছে। জেরিন দেখে বলে, এখন মাফ করেন, কিছুই দিতে পারবো না। আগে দেখতাম বয়স্ক ফকির আসতো, কিন্তু এখন দেখি ইয়ং ফকিরও আসে বাড়িতে। কি দিনকাল আসলো রে। কি? আই এম ফকির? কে আসলো রে জেরিন? ঘরের ভিতর থেকে জামিলা বেগম কথাটা বলল। জেরিন চিৎকার করে বলে, মা, একটা ইয়ং ফকির আসছে, দেখে যাও, দেখলেই তুমি অবাক হবা। জামিলা বেগম মেয়ের কথা শুনে দ্রুত দরজার কাছে আসে। দরজার বাইরে ছেলেটাকে দেখে জামিলা বেগম বলে, আরে নিলয়, চলে আসছো? এই অবস্থা কেন তোমার? তুমি চিনো নাকি? কাজী, এটা তোর টিচার প্লাস তোর বাবার অফিসের ছেলে। হাই হাই, আমার টিচার উনি, কিন্তু এমন কেন? আগে কিছু বলার সুযোগ দিন। আগে ভিতরে আসো বাবা। নিলয় ভেতরে আসে। জেরিন তো লজ্জায় দূরে যেয়ে দাঁড়ায়। টিচারকে শুরুতেই অপমান করলো সে। বেশ লজ্জা পাচ্ছে জেরিন। জামিলা বললে, এবার বলো তো কি হয়েছে? আসলে আন্টি, আপনাদের এলাকায় যে 4 রাস্তার মোচড় আছে না, ওখানে নেমে অটো ভাড়া দিয়ে এদিকে আসছিলাম। হঠাৎ করে একটা মেয়ে এসে আমার উপরে দম করে পড়ে। আমি নিচে পড়ি রাস্তার উপরে। রাস্তার যত ধুলো সব আমার গায়ে। দেখুন না, কোনোইটাও কেটে গেছে রাস্তার ইটের টুকরোতে। কি বলো? এটা তো ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট। তা মেয়েটা কি আকাশ থেকে পড়লো? আগে জানতাম আকাশ থেকে বৃষ্টি পড়ে, এখন ছেলেদের গায়ের উপরে মেয়েরাও পড়ে। চুপ থাক, খালি পাকনা পাকনা কথা শিখেছিস। থাপড়িয়ে তোর দাঁত বের করা আমি বন্ধ করবো, বুঝেছিস? আসলে মেয়েটা একটা দোকানের সাইনবোর্ড টানাচ্ছিল, মই থেকে পিছলে আমার উপরে এসে পড়ে। ও তাই বলো? আচ্ছা দাঁড়াও, স্যাভলন এনে দিচ্ছি। তুমি কাটা জায়গাটা পরিষ্কার করে আসো, ওই দিকে ওয়াশরুম আছে। ঠিক আছে আন্টি। নিলয় ওয়াশরুমে চলে যায়। জেরিন মুখ টিপে টিপে তখনও হাসছে। প্রথম দিন পড়াতে এসে এই রকম অবস্থা, বাকি দিন তো পড়েই আছে। জামিলা বেগম জেরিনকে আরও একটা ঝাড়ি দেয়। ঝাড়ি খেয়ে জেরিন মুখ বন্ধ করে কিছু সময় পর নিলয় বের হয়। জামিলা স্যাভলন এনে দিয়েছে। নিলয় স্যাভলন লাগিয়ে সেখানে মলম দিল, তারপর উঠে বলে, আন্টি আজকে থাক, আজকে পড়াবো না। এমন অবস্থাতে পড়াতে পারবো না, অন্যদিন আসবো। চলে যাবা? সপ্তাহে 4 দিন পড়ানোর কথা, আর আমি এই এলাকাতেই এসে উঠেছি। মোচড় থেকে গাড়িতে 5 মিনিটের রাস্তা। পরশু আসবো। আচ্ছা ঠিক আছে, তা কিছু খেয়ে যাও, খালি মুখে যেও না। না থাক, আসছি আজকে। নিলয় আর দাঁড়ায় না, বাড়ি থেকে বের হয়ে চলে আসে। নিলয়ের খুব রাগ লাগছে। স্টুডেন্টের সামনে কেন এত লজ্জাতে পড়তে হলো তার সব হয়েছে ওই মেয়েটার জন্য। পড়বি তো পর, রাস্তায় পর, তা না নিলয়ের ওপর এসেই পড়তে হলো। নিলয় বিরক্ত হলেও সেসব নিয়ে আর ভাবে না।
নিশি বসে আছে চেয়ারে। কালো কাচের টেবিলের বিপরীতে বসা আয়াস সাহেব সিগারেট খাচ্ছে। নিশির দিকে তাকিয়ে বলে, সামনে এমপি নির্বাচন। দলীয় পার্টি থেকে যারা দাঁড়ায় তারাই পাশ করে। বিপরীত দলের কেউ দাঁড়ালে সে মারা যায়। আমি মেয়র হয়েছি, তোমাকে চেয়ারম্যান বানিয়েছি। এবার কিন্তু এমপি নির্বাচনে আমি এমপিতে দাঁড়াচ্ছি। মনে রেখো, এমপি আমাকে হতেই হবে। চিন্তা নেই আঙ্কেল, আমি আছি তো। এমপি পলাশ কিন্তু পরপর 4 বার এমপি পদে আছে। সেটা তো থাকবেই। সরকার যদি 25 বছর ধরে দেশে ক্ষমতার আসনে বসে, তাহলে যে কাউকে দলের পক্ষ থেকে বারবার নির্বাচিত করবে। ভোট কেন্দ্রে কিন্তু কোনো জনগণকে প্রবেশ করতে দেয় না ওরা। তুমি কিন্তু এবার সব ব্যবস্থা করবে। চিন্তা নেই আঙ্কেল, কালো রাতের শেষে যদি দিনের আলো আসতে পারে, তাহলে রাত কখনো লম্বা হতে পারে না। রাতের আধারে যদি শেয়ালের শব্দ দূর থেকেও শোনা যায়, তবে সিংহের গর্জনও কম না। অপেক্ষা করুন দিনের আলোর, তবে টাকা লাগবে অনেক। যারা জোর দেখায় তারা টাকার কাছে দুর্বল। চিন্তা নেই, টাকার ব্যবস্থা করে দিব। তাহলে ধরে নেন আপনি এমপি। নিশি কথাগুলো বলেই সেখান থেকে চলে যায়। নিশি এতক্ষণ তার বাবার বড় ভাইয়ের সাথে কথা বলছিল। নিশি তার চাচা, খুব কাছের আর আদরের মানুষ। আয়াস সাহেব নিজের সন্তানদের থেকেও নিশিকে সবচাইতে বেশি ভালোবাসে। নিশি তার খুবই আদরের একজন, বিধায় নিজের ছেলেকে রেখে নিশিকে এই ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছে। তিনি এই উপজেলার মেয়র, রাজনীতিতে বেশ দক্ষ, কিন্তু ডিএস লীগ বছর পর পর এই দেশে ভোট চুরি করে শাসন করছে। আর তাই নিশি বেআইনি রাজনীতির পোকা ঢুকিয়ে ডিএস লীগের পরিবর্তে আয়াস সাহেবের রাজনীতি করে থাকে। তার ক্ষমতাও যে কম তা নয়, তবুও বারবার এমপির কাছে সে পরাজিত হচ্ছে। নিশি পার্টি অফিস থেকে বের হয়ে ওর লোকেদের কাছে আসে। চেয়ারম্যান হলে কি হবে? নিশির সাথে লোকজনের অভাব নেই, এমনিতে দেখতে যথেষ্ট সুন্দরী, আর রাজনীতির মাইন্ডের লোক তো। যে ছেলে প্রপোজ করে তাকেই দলে টেনে নেয়, পেছনে ঘোরায়, তারপর আপু বনে যায় সুযোগ বুঝে। এই জন্যই ফ্রিতে বলা যায় সব ছেলেরাই নিশির পেছনে থাকে। তবে নিশি কিন্তু চেয়ারম্যান হয়েও বেশ নাম ডাক করে ফেলেছে। এমপির থেকেও নিশি 2 উপজেলাতে বেশি পপুলার। তার কারণ তো সকলেই ঘটল। এলাকায় যতই লয়াল কোয়ালিটির মানুষ আছে সবাই নিশি বলতে ছুটে আসে। এই জন্য সে পরপর 2 বার চেয়ারম্যান হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতে। পলাশের পরিবারে কে কে আছে রে? 2টো ছেলে আর একটা মেয়ে, আর উনি আর তার বউ। 2টো ছেলের মধ্যে বড় ছেলেটা কে? বড় ছেলে কোথায় থাকে জানে না কেউ, তবে শুনেছি দেশের বাইরে থাকে। তবে ছোট ছেলেটা বেশ হাবুগুবা আছে। আপনার সাথে সেম ইয়ার হবে ছোট ছেলে। ওহ, ওটাকেই টার্গেট কর। সে যেন আমাকে প্রপোজ করে। ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে? থাকলে সেটাকে তুলে নিয়ে গুম করে দে। আর যদি না থাকে তাহলে খেলাটা আমিই করব। আর এমপির মেয়ের সাথে জিসান লাইন মারা শুরু কর। আমি? হ্যাঁ, কেন? ছেলে হয়েছিস, কি করতে শুনি? একটা মেয়েকে পটাতে পারবি না? না মানে আসলে। শালা, যা ভাগ, হাতে চুড়ি পরবি এখন থেকে। না না, পারবো, মেয়েটাকে পটাবোই। গুড, কিন্তু ভালোবাসবি না, প্রেম দেখাবি, প্রেমে পড়বি না। যদি পড়েছিস না, তাহলে কিন্তু তোকে তুলে এনে পিটাবো। মেয়ে যেন তোর প্রেমে হাবুডুবু খায়। কাজে নেমে পড় সবাই। নিশির প্ল্যান হলো এমপি পলাশের দুর্বলতাকে আগে টার্গেট করা। আয়াস সাহেব ফোন হাতে নিয়ে বসে আছে। কতক্ষণ পায়চারি করেও অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। হঠাৎ টুং করে একটা মেসেজ আসলো। একটা ফাঁকা নাম্বার থেকে মেসেজ। নাম্বারটা কার জানে না আয়াস সাহেব, তবে এটাই হলো আয়াসের টাকার মেশিন। কারণ ব্ল্যাককৃত নাম্বারটি একজন হ্যাকারের, যার নাম অ্যানিমাস। আপনি মনে হয় আমাকে স্মরণ করেছেন। সেই নাম্বার থেকে ইংরেজিতে লেখা একটি বাক্য আসলো। আয়াস সাহেব মুচকি হাসে। তখনই আরও একটা মেসেজ আসে তার ফোনে। মুচকি হাসির মানে আমি জানি। তুমি জানো আমি হাসছি কিনা? জানবো না কেন? আপনার পার্টি অফিসে 4টা সিসি ক্যামেরা, যার মডেল ও বিল্ড নাম্বারও বলে দিতে পারি।
আর সেই ক্যামেরার আয়তায় যারা যুক্ত, মানে হলো যারা ক্যামেরার সামনে আসে, আমি তাদেরকেও জানি। তা মিস্টার হ্যাকার, তুমি যে অন্যায় করছো, সিসি ক্যামেরা হ্যাক করে কত পার্সোনাল জিনিস জেনে ফেলেছো। হ্যাক জিনিসটাই তো চুরি, তাহলে মানবতা দেখিয়ে কি হবে? মনে রাখবেন, কোনো হ্যাকার কারোর সাথে বন্ধুত্ব করলে সেখানে হ্যাকারের ফায়দা আছে। তাহলে তুমি আমাকে ফায়দা ছাড়াই উপকার করছো কেন? কত টাকা লাগবে? তুমি কথা এড়িয়ে যাও। যতবারই জিজ্ঞেস করে কি চাও, কে তুমি, কেন উপকার করো, তখনই কথা এড়িয়ে যাও। অথচ আমি টাকার সংখ্যা বলবো, তুমি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, যেটার পাসওয়ার্ড তুমি জানো। কি সমস্যা তোমার? সময় নেই, জলদি বলেন। 1 কোটি। আর কোনো রিপ্লাই আসে না অ্যানিমেসের থেকে। আয়া সাহেব ভাবতে বসে, সে কে? সে ছেলে নাকি সে মেয়ে? এত বড় হ্যাকার হয়ে সে তাকে কেনই উপকার করে? নিশি ফুচকার দোকানের সামনে বসে আছে। এটাই এখন ওদের আড্ডা স্থান, বা বলা যায় নিশির জন্য এটাই চেয়ারম্যান অফিস। নিশি বিচার করতে বসেছে। হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে না আর। মেয়েটা চলে যেতে চায় ছেলেটার থেকে। ছেলেটার দাবি তার বউ পরকীয়া করে বলেই চলে যাবে। এই বিচার শেষ করতে করতেই অনেকটা সময় পার হয়ে যায়। নিশি বসে চা খাচ্ছে, এমন সময় একটা অটো এসে থামলো সেই দোকানের সামনে রাস্তায়। অটো থেকে সেই দিনে ছেলেটা মানে নিলয় নামলো। ভাড়া মিটিয়ে সামনে তাকায়, ফুচকার দোকানে দেখতে পায় নিলয়। নিশি দেখে সেই দিনের সেই ছেলেটা। নিশি দ্রুত এগিয়ে আসে, পেছন থেকে নিলয়কে ডাক দেয়। ওই ছেলে, চাশমিশ, হুম। আমাকে চিনতে পারছেন? না। আমাকে চেনো না তুমি? হাই হাই, কি বলো, সত্যি চেনো না? না, চেনার দরকারই বা কি? সেদিনের যে মেয়েটা উপর থেকে পড়লো তোমার উপরে, ব্যথা পেলে, হাত কাটলে। হুম। কি হুম? দেখি হাত কাটার কি অবস্থা? লাগবে না। কি আজব, লাগবে না কেন? আমি সরি বলতে পারিনি সেদিন, এখন সরি বলতে এলাম। দরকার নেই। আরে আজব তো, এমন গম্ভীর উত্তর কেন? কি সমস্যা? হ্যাঁ, এলাকায় নতুন নাকি? দেরি হয়ে যাচ্ছে, বাই। নিশিকে এক প্রকার পাত্তা না দিয়েই নিলয় হাঁটা ধরে। নিশি কোমরে হাত দিয়ে বিরক্ত নিয়ে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। জিসানরা দৌড়ে আসে নিশির পাশে। নিশির রাগী মুখ দেখে বলে, কি হয়েছে আপু, রেগে গেলে যে? ছেলেটাকে চিনিস? হ্যাঁ, সেদিনের ছেলেতে। আমাকে নাকি সে চেনেই না। হাস্যকর না? 2 থারার বাচ্চা থেকে শুরু করে বড় মানুষেরা চেনে, আর সে নাকি আমাকে চেনেই না। ফাদা ফাও কথা। আমার মনে হয় ছেলেটা নতুন, আগে তো কখনো এখানে দেখিনি, আর দেখে তো মনে হচ্ছে না এই শহরের কেউ। আমারও তাই মনে হয়। থাক, বাদ দে। জিসান, তোর কি খবর? একটা প্ল্যানিং করেছি, সেটা হলো এমপির মেয়ে রিয়ার সামনে আমার অনেক ইনোসেন্ট শাস্তি হবে, পরোপকারী হতে হবে। খোঁজ নিয়ে দেখলাম মেয়েটাও বেশ পরোপকারী, বাড়ির কাছে লোকদের সাথে অনেক ভালো ব্যবহার করে, রাস্তাঘাটে কোনো গরিব দেখলে কোনো না কোনোভাবে উপকার করে। বাহ, এই মেয়েটা তো দেখি তার বাবার পুরো উল্টো। ওর বাবা ঠিকই জনগণের টাকা মেরে অ্যাকাউন্ট ভর্তি করে, আর তার মেয়ে ভালো কাজ করে বেড়ায়। এখন করণীয় কি তোর? এই রাস্তা দিয়ে রিয়া স্কুটি নিয়ে পড়তে যাবে। কাশেম মামার ফুচকার দোকান থেকে কালকে ফুচকা নিয়েছিলাম, আজকেও নেবে বলে জানিয়েছিল। এখন আমাদের কয়েকটা ছেলে সেই সময় কাশেম মামার থেকে টাকা চাইবে জোর করে। আমি সেই সময় গিয়ে ওই ছেলেগুলোকে বাধা দেব, প্রয়োজনে আমাকে 2-4টে চড় দেবে তারা, বাকিটা আমি ম্যানেজ করব। ওয়াও, তুই তো দেখি মেয়ে পটাতে ওস্তাদ। তাহলে শুরু কর। ওই বাদল, পোলাপান রেডি কর, দূর থেকে আমরা দেখব। ওকে আপু, রেডি করছি। ওরা ওদের মতো প্ল্যান শুরু করে। কলিং বেল বাজায় নিলয়। 1 মিনিটের ভেতরেই দরজা খোলে জেরিন। জেরিন নিলয়কে দেখে মাথাটা নিচু করে শ্রদ্ধা প্রদান করে ভেতরে ডাকলো। নিলয় ভেতরে চলে যায়। জামিলা বেগম সোফাতে বসে আছে। এই সময়টাতে বাড়িতে তারা দুজন আর কাজের লোক ছাড়া কেউ থাকে না। এত বড় বাড়িটা ফাঁকা থাকে বলা যায়। নিলয়কে দেখে জামিলা বলে, আসছো বাবা, আজকে কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি, সব কিছু ঠিকঠাক আছে, তবে আজকে সেই মেয়েটা এসেছিল সরি বলতে। তারপর? কথা না বলে চলে আসছি। মেয়েদের সাথে কথা বলতে কেন যেন ইচ্ছে করে না। সে কি বলো? আমার মেয়ের সাথে কি কথা বলবো না? তাহলে পড়াবা কিভাবে?
সে তো আমার স্টুডেন্ট, সমস্যা নেই, আমি ছাত্রীদের নিজের বোনের মতো দেখি। নিলয়ের কথা শুনে জেরিনের মুখটা কেমন শুকিয়ে যায়। হাসি হাসি মুখটা মলিন হয়ে গেল। বাঁকা চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে জেরিন। জামিলা বলে, ভালো ছেলে তুমি। আমি জানি তোমার আঙ্কেল তো সবসময় তোমার কথা বলে। আচ্ছা যাও ঘরে, পড়ার টেবিল আছে, পড়াতে যাও। ঠিক আছে আন্টি। নিলয় জেরিনের পিছু পিছু রুমে আসলো। রুমটা সুন্দর, বিছানাতে টেবিল, দেয়ালের টেডি পুতুলের ভর্তি। নিলয় পড়ার টেবিলে এসে বসলো। জেরিন নিলয়ের সামনে বসতেই নিলয় বলে, শুনেছি তুমি নাকি ম্যাথে বেশ দুর্বল। ম্যাথ জিনিসটা আসলে কঠিন কোনো সাবজেক্ট নয়। ম্যাথ হলো সিম্পল একটা টপিক। ধরো তুমি কোনো দূরের এলাকাতে যাবে, যদি হেঁটে যাও কষ্ট হবে, অনেকটা সময় লাগবে। কিন্তু তুমি যদি কোনো যানবাহনে যাও তাহলে সময় কম লাগবে এবং কি কষ্টও হবে না। তেমনি ম্যাথটাও হলো একই রকম বিষয়। অর্থাৎ ম্যাথটা হলো সেই নির্দিষ্ট এলাকা, আর রাস্তাটা হলো সূত্র, আর পায়ে হাঁটাটা হলো তোমার চিন্তাভাবনা, ভয়ের কারণ, আর যানবাহন হলো তোমার সূত্রকে আয়ত্ত করে দ্রুত ম্যাথকে শেষ করার মাধ্যম। তুমি টিচার, আজকে প্রথম দিন, এত পড়তে ভালো লাগে? একটু গল্প করি। আপনার নামটা তো বললেন না? তোমার বাবা আমাকে নিয়ে গল্প করে তোমাদের বাসায়। নামটা নিশ্চয়ই অজানা নয় তোমার? না মানে আসলে আমার নাম বলি। তোমার নাম জানি, ম্যাথ শুরু করো। জেরিন রাগী চোখে তাকায় নিলয়ের দিকে। নিলয় সেই সব পাত্তা না দিয়ে জেরিনকে পড়ানো শুরু করে। প্রথম দিনই 10টা ম্যাথ করায় নিলয়। তার পড়াশোনার ধরন একদমই আলাদা। জেরিন অনেকটাই ম্যাথ পারছে। এইভাবে 1.5 ঘন্টা পড়ানোর পর নিলয় বের হয়। রিয়া আসছে ফুচকার দোকানে। জিসানের প্ল্যান অনুসারে 5টা ছেলে রেডি হয়ে থাকে। রিয়া ফুচকার অর্ডার দিতেই দোকানের সামনে দাঁড়ালো। এমন সময় 5টা ছেলে এসে কাশিমকে বলে, এই মামা, নতুন দোকান দিছো? জানালে না যে? তা আমাদের কথা মনে আছে? এই জায়গাতে দোকান দিছো, আমাদের চা পানি খাওয়ার টাকা দিলা না? সেটা তো হবে না মামা। বাজান, আমি তো গরিব মানুষ, 2 টাকা হয় ফুচকা বেইসা সংসার চলে কোনো রকমে। তোমাকেও টাকা কেমনে দিমু? সেটা তো বললে হবে না মামা, টাকা লাগবে। ওই 10,000 টাকা দে বলছি। 10,000? 1,000 টাকাও বিক্রি করতে পারিনি। চুপ কর, ওই ড্রয়ার থেকে টাকাগুলো তুলে নিয়ে আয়। এমন করো না তোমরা, কেউ কি নাই? এদের থেকে বাঁচাও আমারে। রিয়া এগিয়ে আসতে থাকে, কিন্তু তার আগেই আরো দ্রুত জিসান দৌড়ে আসে সেদিকে। জিসান এসে তুহিনকে মারতে যাবে, তার আগেই তুহিন ধপ করে মাটিতে পড়ে গেল একটা ঘুষি খেয়ে। কি হলো এটা? কে মারলো? জিসান তো যেতেই পারেনি। আর জিসানের পেছনে তো রিয়া। তাহলে তুহিনকে মারলো কে? সবাই সামনে তাকায়। নিলয় দাঁড়িয়ে আছে। 4টা ছেলে গালে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দেয়। ছেলেগুলো দৌড়ে চলে যায় সেখান থেকে। জিসান অবাক, নিশিও অবাক হয়। তবে রিয়া খুশি হয়ে নিলয়ের দিকে এগিয়ে আসে, কিন্তু তার আগেই নিলয় সেখান থেকে চলে যায়। জিসান দ্রুত চিৎকার করে বলে, কি সমস্যা আপনাদের? একটা মানুষ বিপদে পড়লো আর কেউ এগিয়ে এলেন না। এলাকাতে চাঁদাবাজিতে ভর্তি হয়েছে, আমরা কি শান্তিতে বাঁচতে পারবো না? কাশেম মামা, এরপর কখনো যদি এমন সমস্যায় পড়েন আমাকে জানাবেন। আমি থাকতে এলাকাতে অশান্তি হোক, এটা হতে দেব না। জিসানের কথা শুনে রিয়া ঘুরে জিসানকে দেখে। জিসান আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তবে রিয়া জিসানকে দেখেছে, এটাই কাজে লাগবে। কিন্তু নিলয়, ধুর, একদম সাজানো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। এই ছেলেটা কোথা থেকে আসলো রে? বেশ তো চলছিল, কিন্তু মাঝখান থেকে ছেলেটা এসে নষ্ট করলো সব। সেই নতুন ছেলেটা না? হুম। আচ্ছা বাদ দে, কালকে দেখা যাবে। ওই, আমি যে আমার ছোট বোনের জন্য টিচার খুঁজতে বলেছিলাম, তোরা খুঁজিসনি? টিচার পাওয়া যাচ্ছে না, কি করব? আশরাফ সাহেব অ্যাকাউন্ট চেক করে। সত্যি সত্যি সেখানে 1 কোটি টাকা চলে এসেছে। কিন্তু কিভাবে? অ্যানিমেসের মাধ্যমে টাকাগুলো এসেছে আয়ার সাহেবের অ্যাকাউন্টে। কিন্তু এই অ্যানিমেসটা কে? আয়ার সাহেব টিভি অন করে। হেডলাইন দিয়ে প্রতিটা নিউজ চ্যানেলে খবর পাবলিক হচ্ছে। আবারও সেই অ্যানিমেস হ্যাকারের আবির্ভাব ঘটেছে। এবার অর্থমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা হ্যাক করা হয়েছে। কিন্তু হ্যাকার শুধু টাকা হ্যাক করেনি, অর্থমন্ত্রীর বিরাট বড় কালো টাকার অ্যাকাউন্টগুলোকে এক্সপোজ করে গিয়েছে। তদন্ত কমিটি দুদক
এখন অর্থমন্ত্রীর বাড়ি ঘেরাও করে টাকার হিসাব খতিয়ে দেখছে। অ্যানিমেস এই দিকে পরপর 3জন বড় পদের মন্ত্রীর কালো কোটি কোটি টাকার হিসাব এক্সপোজ করলো পাবলিকের সামনে। সরকার নিউজ রিপোর্ট থেকে যায় 10 সেকেন্ড পরে স্ক্রিনে ভেসে ওঠে একটা কালো অন্ধকার জায়গা। দেখে বোঝা যাচ্ছে এটা একটা কবরস্থান। সেই কবরস্থানের পাশে একটা চেয়ার রাখা। চেয়ারে একজন কালো কাপড় পরে মুখে হ্যাকার মাস্ক পরে বসে আছে কেউ একজন। কাপড়ের ওপর ইংরেজিতে লেখা অ্যানিমেস দ্য হ্যাকার। অ্যানিমেস ক্যামেরা একদম কাছে এসে বলে, হ্যালো এভরি পিপল, আই এম এ হ্যাকার, মাই নেম ইজ অ্যানিমাস। আপনাদের জন্য একটা সুখবর আছে। আপনারা যারা সাধারণ জনগণ তারা প্রত্যেকে একটা করে ব্যাংক অ্যাকাউন্ট করুন। দেশের মন্ত্রীরা যারা জনগণের টাকা মেরে কোটি কোটি কালো টাকা জমিয়েছে তাদের টাকা আমি সেসব অ্যাকাউন্টে পাঠিয়ে দেব, যেন কেউ আর গরিব না থাকে, যেন কেউ টাকার অভাবে চিকিৎসাহীনতায় মারা না যায়। এরপরের টার্গেট স্বরাষ্ট্রমন্ত্রী। ভয়ঙ্কর একটা হাসি দিয়ে অ্যানিমাস আবারও টিভি স্ক্রিন থেকে হারিয়ে যায়। আগের নিউজ আবারও সামনে আসে। বলা হয়, দর্শক আপনারা দেখছিলেন অ্যানিমেস কত বড় একটা হ্যাকার। সে এইমাত্র প্রতিটা টিভি চ্যানেল হ্যাক করে সামনে এসে নিউজ দিয়ে গেছে। আপনারা সাবধানে থাকুন, সন্দেহ হয় এমন কাউকে ধরিয়ে দিন। আয়াস সাহেব টিভি অফ করে। অ্যানিমেসের কথা ভেবে বুকটা কেমন কেঁপে ওঠে তার। অ্যানিমেসকে তার সাথেই বা বন্ধুত্ব করলো কেন? নিশি পায়চারি করছে, কিন্তু আজকে নিলয়ের কোনো খোঁজ নেই। এই ছেলেটা আজকে আসলে অনেক মার খাবে, কিন্তু নিলয়ের পাত্তা নেই। নিশি জানে না নিলয় একদিন বাদে একদিন পড়ায়। আজকে নিলয়ের পড়ানো বন্ধ। নিশি পায়চারি করছিল। এমন সময় হানিফ নামে একজন রিক্সা চালক নিশির সামনে এসে দাঁড়ায়। নিশি কিছু বলার আগে হানিফ নিশির পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। নিশির লোকেরা দৌড়ে আসে সেদিকে। হানিফ কাঁদতে কাঁদতে বলে, মা, আমার মাইয়াটা রাইনে দে। ওরা আমার মাইয়াটা লাশ দেয় না, কয় লাশ নিতে যাইব না। লাশ নিতে হইলে এমপি লিখিত কাগজ লাগবো, নয়তো টাকা লাগবো 20 লাখ। আমার অসুস্থ মাইয়াডারে দিয়েছিলাম হাসপাতালে ভর্তি কইরা। একটুখানি পেটে ব্যথা হয়েছিল, অ্যাপেন্ডিক্স না কিসে যেন ব্যথা কয়, ওইটা হয়েছিল। তারপর আমারে কয় টাকা জমা দিতে, অপারেশন করাইতে হইব। আমি কই কত টাকা? বলে 1.5 লাখ টাকা। বলি পেটের ব্যথার লাইগা এত টাকা কেন দিতে হইব? বলে অবস্থা গুরুতর, টাকা না দিলে হইব না। নিজের একটুখানি জমি আসিল, ওইটা বন্ধক রাইখা টাকা নিয়ে জমা দিয়েছি। 1 ঘন্টা পর কয় আমার মাইয়া মারা গেছে। ওরা বাচ্চা মাইয়াডারে মাইরা ফেলেছে। সে ক্লাস 6-এ পড়তো। আমার মাইয়াটা মরেনি, ওরা মাইরা ফেলেছে। এখন আমার মাইয়া লাশ দিতে চায় না, কয় টাকা লাগবে। আপনি আমার মেয়ে লাগে, আমার মাইয়াডারে আইনা দেন, আমার মেয়ের লাশ দেন ওরা। হানিফের কথা শুনে সেখানে থাকা সবাই অবাক। সামান্য অ্যাপেন্ডিক্সের ব্যথার জন্য 1.5 লাখ টাকার অপারেশন কিভাবে হয়? নিশি হানিফকে ওঠায়, জিজ্ঞাসা করে, কোন হাসপাতাল? ওই যে বাজারের ওই পাশে, মেইন বাজারের মাঝখানে। ইংরেজিতে লেখে কি যেন নাম, চারপাশে নীল কাজ দিয়ে ঘেরা, 10 তলা হাসপাতাল। নগর হাসপাতাল। এটা কিন্তু এমপি জেলা প্রশাসক চালায়, মানে এটার চেয়ারম্যান ওরা। সাধারণ ফার্মেসিতে মেডিসিন যদি 10 টাকা হয়, ওইখানে বা তার আশেপাশে ফার্মেসির মেডিসিন 15 টাকা। আর যে মেডিসিন শিখবে সেটা অন্য ফার্মেসিতে নেই, হাসপাতালের ফার্মেসি থেকেই নিতে হবে। আর এইখানে মেডিসিন দেয় স্বরাষ্ট্রমন্ত্রী মেডিসিন কোম্পানি। তাই যা করবা ভেবে চিন্তা করবা, একদম গোড়ায় খবর যাবে কিন্তু। রিক্সা মামারে ধর, বাকিটা দেখছি। আগে ওই হাসপাতালের ডাক্তারগুলোকে দেখি। খুশি, তোর যেন কি হয়েছে? কই কিছু হয়নি তো। এখন হবে। অ্যাপেন্ডিক্স ব্যথার নাটক শুরু কর। সৈকত, তুই যাবি হাসপাতালে, বলবি আমার বউয়ের পেটের ব্যথা, ক্যামেরা লাগিয়ে নে। ওরা দেখি কি কি করে। নিশির কথা মতো ওরা দুজন বেরিয়ে পড়ে। হাসপাতালে আসে। নিশিরা ফুচকার দোকানে অপেক্ষা করে। খুশির কানে ব্লুটুথ লাগানো, কলে আছে নিশি। হাসপাতালে এসে খুশি চিৎকার করে পেটের ব্যথার জন্য। সৈকত ডক্টরকে বলে, ডাক্তার, আমার বউয়ের অ্যাপেন্ডিক্স হয়েছে, একটু চেক আপ করে দেখুন তো।
অ্যাপেন্ডিক্স। আচ্ছা, অপারেশন করাতে হবে, না হলে ঠিক হবে না। আপনার নাম কি? আপনি? আমার নাম কুমার রায়, আমি একজন গাইনোলজিস্ট। নিশি হানিফকে বলে। ডাক্তারের নাম কি কুমার রায় ছিল? হ্যাঁ মা, ওই ডাক্তারই আমার মেয়ের অপারেশন করেছে। সৈকত, তুই বল যে অপারেশন কেন? আগে চেক আপ করান, রিপোর্ট দিন, দেখান পেটের মধ্যে কি অবস্থা, সব রিপোর্ট দিন, তারপর তো অপারেশন। ঠিক আছে আপু, ডাক্তার আগে চেক আপ করান, রিপোর্ট না পেলে কীভাবে করব? দেখুন, আমি কি পড়াশোনা জানি না, তবে আমি জানি চেক আপ পরীক্ষা না করে অপারেশন করা যায় না। আর প্রেম করে বিয়ে করছি, ওর কিছু হতে দিব না। আচ্ছা ঠিক আছে, ক্যাশ কাউন্টারে 20,000 টাকা জমা দিন, তারপর পেপারস নিয়ে আসুন আমার কাছে। 20,000? এত টাকা? না হলে জানতো মিয়া, সময় নষ্ট করবেন না। কুমার চলে যায়। দুজনে বাইরে চলে আসে। নিশি বলে, বাহ, তোরা তো দেখি ভালোই নাটক পারিস, ভালোই খেলছিস। দে টাকা জমা দে, টাকার রসিদের ছবি তুলে পাঠিয়ে দে, যা যা বলেছে সব কর। নিশির কথা মতো ওরা আবারও ভেতরে প্রবেশ করে। খুশিকে বসায় ওয়েটিং রুমে, চিৎকার করতে থাকে পেটের ব্যথায়। তারপর ওরা কাউন্টারে টাকা জমা দিয়ে রসিদ নেয়, সেটার ছবি তুলে নিশির কাছে পাঠিয়ে দেয় সৈকত। সৈকত চেক আপ রুমে যায়, খুশির জন্য টাকা জমার রসিদ কুমারকে দেখায়। খুশিকে চেক আপ করে ডক্টর। আধা ঘন্টার মধ্যে কুমার সৈকতকে ডাকে। দেখুন মিস্টার, আপনার ওয়াইফের কন্ডিশন ভালো না, পেটে অ্যাপেন্ডিসাইডের ব্যথা না বরং কিডনি অপারেশন করানো লাগবে। কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে বলেই ব্যথা হচ্ছে। যদি এরকম চলতে থাকে তো তাহলে। না ডাক্তার, না, এটা হতে পারে না। আমার বইয়ে যেভাবেই হোক বাঁচান, তাকে যে বাঁচাতেই হবে, সে ছাড়া আমার কেউ নেই। আমি তো কিছু শিওর দিয়ে বলতে পারছি না, তবে অপারেশন করালে সে সুস্থ হয়ে যাবে। তাহলে সেটাই করান, তবুও আমার ওয়াইফকে বাঁচিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কিন্তু অপারেশন করতে তো 4 লাখ টাকা লাগবে। 4 লাখ টাকা? এত টাকা কোথায় পাবো? একটু কম করে দেন না স্যার, আমি মূর্খ মানুষ, আমার সে ছাড়া কেউ নেই, গরিব আমি, অসহায় একজন মানুষ। আচ্ছা দেখছি, আপনি 3 লাখ টাকা জমা দেন, বাকিটা আমি দেখছি। আপনার অনেক ভালো ডাক্তার, আমি যেভাবেই হোক 3 লক্ষ টাকা জমা করব। আচ্ছা, এখন আপনি এই মেডিসিনগুলো নিজের ফার্মেসি থেকে নিয়ে আসুন। সৈকত খুশিকে নিয়ে বের হয়। খুশি বলে, আমি বাঁচবো তো? আরে কেউ নেই, নাটক কম করো প্রিয়। ও হ্যাঁ, শালা হারামি ডাক্তার কারনাকার রিপোর্ট আমার নামে চালিয়ে দিয়েছে। কোনো পরীক্ষা সে করেনি, আমার পেটে হাত বুলিয়েছে। এই ডাক্তার চরিত্রহীন, মেয়ে পেশেন্টদের গায়ে হাত দেয়। শোন, ফার্মেসির প্রেসক্রিপশন আর রিপোর্টের ছবি তুলে পাঠিয়ে দে। ঠিক আছে। আর ভালোই অ্যাক্টিং পারিস দুজনে। নগর হাসপাতাল বন্ধ করে দেব, মেডিসিন ছবিও তুলে দিবি, কোন কোম্পানির মেডিসিন সেটাও দেখতে চাই। ঠিক আছে। ওরা ওদের কাজ চালাতে থাকে। ডক্টররা যা যা বলেছে, নিশিও যা বলেছে সব করে। 3 লাখ টাকা জমা দেয় ক্যাশ কাউন্টারে। টাকা জমা দেওয়ার রসিদ নিয়ে ছবি তুলে আবারও কুমারের কাছে আসে। ডক্টর কুমার বলে, আজকে অপারেশন করিয়ে ফেলতে হবে, তুমি অপেক্ষা করো, আমি তোমার বইয়ের অপারেশন শেষ করে আসছি, চিন্তা করিও না, সব ঠিক হয়ে যাবে। খুশি, তোর কাছে কাপড়ের সাথে ক্যামেরা লাগিয়ে নিবি ভালো করে, আমি আসছি। ঠিক আছে। সৈকত এতক্ষণে হাসপাতালের ছবি, ডক্টরদের ছবি, সব কিছু ছবি ও কথোপকথনের ভিডিও বানিয়ে ফেলেছে। খুশিকে রুমে আনা হয়। রুমটা ভালো করে দেখে ভিডিও করলো। কুমার বেড দেখিয়ে বলে, ওটাতে গিয়ে শুয়ে পড়ো। খুশি বেডে শুয়ে পড়ে। কুমার কিছু সময় পর আসে, একটা ইঞ্জেকশন দেয় খুশিকে। খুশি কেমন যেন হতে শুরু করে, নিজেকে কেমন কামুক কি মনে হতে থাকে হঠাৎ। এমন সময় কুমার আসে খুশির কাছে, খুশির পেটে হাত দেয়। খুশি চমকে ওঠে। খুশির গালে কপালে হাত বোলায় ডক্টর। খুশি আস্তে গলায় বলে, কি করছেন আপনি? তোমার অপারেশন। শালা জানোয়ার। খুশি জোরে জোরে চিৎকার দেয়। সৈকত সেটা বুঝতে পারে। সৈকত দরজায় লাথি দেয়। এতক্ষণে অনেক মানুষ জড়ো হয়ে গেছে সামনে, সবাই সৈকতকে বাধা দেয়। কিন্তু একটা পর্যায়ে এসে দরজা ভেঙে সৈকত ভেতরে প্রবেশ করে। দেখে খুশির গায়ের অর্ধ কাপড়, কুমার তার আগেই হাত দিয়েছে। সৈকত দৌড়ে গিয়ে কুমারের তলপেটে জোরে একটা লাথি দেয়। কুমার ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেলো। তারপর দুটো মুখের ওপরে ঘুষি দিয়ে মুখ ফাটিয়ে সৈকত খুশির কাছে আসে। খুশিকে তার ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে নেয়, ঠিক মতো বাইরে বের করে আনে। এতক্ষণে হাসপাতালে বেশ হইচই পড়ে গিয়েছে।
বড় ডক্টররা আসে। সৈকত সবাইকে বলে, এখানে রোগী দেখার নামে চলে বিরাট বিজনেস। এখানে রোগীদেরকে আনলে আরও বেশি রোগ হয়ে যাবেন সবাই। রোগীদেরকে এরা ব্যবহার করে নিজেদের জন্য, টাকার জন্য। নগর হাসপাতালে একটা বিজনেস খুলে বসেছে। এই কে রে তুই? এত বড় কথা বলছিস? সিকিউরিটি সিকিউরিটি, এক্ষুনি এদেরকে বের করো। কেউ বের করবে না, আমার কাছে সব কিছুর প্রমাণ আছে। আমি প্রমাণ করতে দিতে পারি এরা আসলে ডাকাত। এরা মানুষের ভুল অপারেশন করায়, তারপর মেরে ফেলে এদের কিডনি বিক্রি করে দেয়। আমার কাছে সব কিছু তথ্য ও প্রমাণ আছে। হাসপাতাল বন্ধ করে দিব। আব্বে তুই কে রে? সিকিউরিটি বের করো এদের। ডক্টর কথাগুলো বললেও কোনো সিকিউরিটি এগিয়ে আসে না। এত ডক্টর পরেও কোনো গার্ড আসে না। এমন সময় নিশি হাতে হকি স্টিক নিয়ে ভেতরে প্রবেশ করে। ওর পেছনে কতগুলো ছেলে, সবার হাতের লাঠি। নিশিকে দেখে ডক্টররা ঘাবড়ে যায়। মারিয়াকে বলে, সৈকতের থেকে খুশিকে নিয়ে আয়। বাইরে আমাদের ডাক্তার আছে, তাকে আগে স্বাভাবিক কর। বাদল, তুই যে মালটাকে বের করে আন। ওই বড় ডাক্তার, এদিকে আয়। ম্যাম আপনি আপনি এখানে কেন? শালা হারামি, হাসপাতালে বিজনেস শুরু করে এখন ম্যামে করিস তাই না? তোর মিডল স্ট্যাম্পে কিক মারবো না, তারপর সোজা যেয়ে পড়বি হাসপাতালের চেয়ারম্যানের কোলে। ইয়ে মানে ম্যাম, সবাই তো দেখছে, চলেন আমরা আলাদা কথা বলি। চুপ কর শালা, সবাই শোনেন। খুশি যে মেয়েটাকে অসুস্থ দেখছেন, সে সুস্থ একটা মেয়ে। তাকে আমরা এখানে পাঠাই সত্য জানার জন্য। ওর মেডিকেল সুস্থতার রিপোর্ট আছে। তার শরীরে না আছে অ্যাপেন্ডিক্সের ব্যথা, না আছে কিডনির সমস্যা। কিন্তু এই শালা কুমার বলে কিডনির সমস্যা। জি স্যার, আগে যে ফার্মেসিওয়ালাদের বের করে তালা মেরে দে ফার্মেসিতে। দেখুন ম্যাম, আপনি কিন্তু শুধু শুধু এমন করছেন। এমন করে আমাদের হাসপাতালের রেপুটেশন কমিয়ে দিচ্ছেন। সৈকত, কুমারকে পিটা। যতক্ষণ না মুখ দিয়ে সত্য বের করছি ততক্ষণ। আরেকটা কথা, মেয়ে রোগী আসলে এখানে ডাক্তাররা তাকে যৌন হয়রানি করে। বাদল, আমাদের ডাক্তারকে ভেতরে আসতে বল। ডাক্তার প্রমাণ দিবে, অপেক্ষা করো তোমরা। হাসপাতালে এখন পুরো গিজগিজ করছে মানুষ। ভেতরে শতাধিক মানুষ জড়ো হয়ে ঘটনা দেখছে। হানিফ নামের একজন রিক্সা চালকের মেয়ের পেটের ব্যথার অপারেশন 1.5 লাখ টাকা নিয়েছে। তারপর মেয়েটাকে মেরে ফেলে, বলে মেয়েটা মরে গেছে। আমার তো মনে হচ্ছে তাকে সত্যি মেরে ফেলা হয়েছে। আর মারার আগে তাকে ধর্ষণ করা হয় এবং মারার পর তার কিডনি বিক্রি করা হয়ে গেছে। তিনি লাশ চাইতে এসেও তাকে উল্টো টাকা গুনতে বলা হয়েছে। কেন? আমার কাছে অনেক ভিডিও, বিলের রসিদ আর ডাক্তারের কথোপকথনের রেকর্ড আছে। সবটা আমি থানাতে দিয়ে আসছি। পুলিশ আর রিপোর্টাররা বাইরে অপেক্ষা করছে। বড় ডক্টরের কাছে এমপি পলাশের কল আসে। পলাশ টিভিতে সরাসরি হাসপাতালের বাহিরের বিষয় শিরোনাম লাইভ দেখছে, কিন্তু ভেতরে কি হচ্ছে জানতে পারে না। ডক্টর ফোন ধরতেই পলাশ গালি দিয়ে বলে, শালা মাদার, তোরে কোটি টাকা দিয়ে রাখছে কেন? হ্যাঁ, কিসের জন্য রেখেছি? কি হচ্ছে সব? হাসপাতাল যদি বন্ধ হয়, শালা তোর বউ বাচ্চাকে তুলে এনে চোখ কিডনি সব বের করে নেব, বুঝলি? স্যার, অনেক বড় ঝামেলাতে ফেঁসে গিয়েছি, কি করব বুঝতে পারছি না। শালা কুত্তার বাচ্চা, ঝামেলাতে কেন পড়েছিস? কি করেছিস যে 10 বছরের বিজনেস একদিনে নষ্ট হতে যাচ্ছে? হ্যাঁ, আর বলেন না, আমার অ্যাসিস্ট্যান্ট একটা রিক্সা চালকের মেয়েরে খেয়ে দিয়েছে সব কিছু। বেটা লাশের জন্য টাকা যাচ্ছিল। এখন এই রিক্সা চালক চেয়ারম্যান নিশিকে ডেকে আনছে। এখন কি হবে? নিশি যে হারামি, সব কিছু বের করে ফেলবে। জানোয়ারের বাচ্চা, তোদেরকে না বলেছিলাম লাশ নিয়ে কাহিনী করবি না? শুনেছিস আমার কথা? ওরে শালা, বুঝতে পারছিস? এবার আমাদের থেকে টাকা নিয়ে লাশের টাকা নিজেদের পকেটে এক্সট্রাভাবে ঢোকাও। তোমাদের টাকা বের করছি, দাঁড়া। স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করলে তোদের অবস্থা যে কি করব জানিস না। নিশিকে ফোন দে। ম্যাম, এমপি স্যার কথা বলবে। নিশি ফোনটা নেয়। এতক্ষণে সবাইকে সব ভিডিও দেখানো শেষ। হানিফের মেয়ের লাশ বের করে আনছে বাদল আর সৈকত গিয়ে। তাদের ডক্টর পরীক্ষা করে দেখে কিডনি বের করা হয়েছে। মেয়ের ডক্টররা হানিফের মেয়ের শিউলিকে দেখে জানায় ধর্ষণের চিহ্ন শরীরে দেখা যাচ্ছে। নিশি ফোনটা কানে নেয়। এমপি সাহেব, কি খবর?
শোনো মা, তুমি তো আমার সন্তানের বয়সে, তুমি একটা কাজ করো, আমার অফিসে এসে পড়ো, তোমার সাথে জরুরি কথা আছে। ঝামেলা করো না সেখানে। তুমি খুশি হও সেই ব্যবস্থাই করব। কেমন ব্যবস্থা? এই যে তোমার হাত খরচ বা চলার জন্য 5 কোটি দেব। মাত্র? হবে না। আচ্ছা 10 চলবে তো? হ্যাঁ, একদম দৌড়াবে। তারপর ফোনটা ফ্লোরে ছুঁড়ে মেরে সবগুলো ডক্টরকে গণহারে পেটাতে শুরু করো নিশিসহ ওর লোকেরা। মারতে মারতে সবগুলো আধমরা হয়ে পড়ে থাকে। পুলিশকে আনা হয়। পুলিশ এসে সবগুলোকে তুলে নিয়ে যায়। নিশি বের হয়ে হাসপাতালের মেন গেটে তালা লাগিয়ে দেয়। ক্যাশ কাউন্টার থেকে নগদ 20 কোটি টাকা উদ্ধার করে। সেখানে বিলের রসিদ দেখে দেখে সেই টাকাগুলো ফেরত দিবে বলে জানিয়ে দেয়। হাসপাতালে তালা লাগিয়ে সেখান থেকে চলে আসে। আসাদ সাহেব টিভিতে লাইভ দেখছিল। নিশির এমন কাজে তিনি খুশি। এমপির নামে এবার বেশ খানিকটা খারাপ কথা ছড়াবে। নিশি আসলেই বেশ কাজের একটা মেয়ে। আয়াসের মনে হচ্ছে এবার তার এমপি হওয়ার আটকাতে পারবে না কেউ। সে বাইরে এসে মিডিয়ার লোক ডেকে রাজনীতির চাল শুরু করে দেয়। তিনি বলে, দলীয় এমপির হাসপাতাল শুনেছি, এটা অনেক নাম ডাক ছিল, কিন্তু গরিবদের রক্ত চুষে হাসপাতাল বড় করেছে কে জানতো। আজ হয়তো কয়েকজনের সমস্যার কথা জানা গেল, কিন্তু অতীতে কত হাজার মানুষ তাদের শিকার হয়েছে তার হয়তো হিসেব তিনিও দিতে পারবেন না। আমরা এর সঠিক বিচার চাই। চেয়ারম্যান নিশি যা করেছে তা আমাদের জন্য গর্বের বিষয়। ধন্যবাদ। ব্যাস, আয়াসের টোপ ফেলানো শেষ। এটাই হলো আসল রাজনীতি। পলাশ এখন চেয়ে চেয়ে দেখছে কি করবে। নিশি কাশেম মামার ফুচকার দোকানে বসে ফুচকা খাচ্ছে। হঠাৎই জিসান এসে বলে, আপু এটা দেখো তো, এটা তো তুমি। হ্যাঁ, কিন্তু হাসপাতালের ভেতর থেকে কে এসব ভিডিও করলো? নিশি দেখতে পায় তার হাসপাতালে ঢোকার ভিডিও, ডায়লগ, কথা বলা স্টাইল কাট কাট করে কেউ ভিডিও বানিয়ে আপলোড করেছে। আর সেটাতে ভিউ হয়েছে একদিনে 1 মিলিয়ন। নিশি বলে, কোথায় পেয়েছিস? একটা ফেসবুক আইডি থেকে। কই দেখি, কোন আইডি? নিশি ফোন হাতে নেয়। অপ্রত্যাশিত বিকেল এই রকম নামে একটা আইডি থেকে পাবলিক করা হয়েছে। আইডির প্রোফাইলে পিকচারে জনপ্রিয় কার্টুন বেন 10-এর পিকচার। কভার ফটোতে একটি পুকুর পাড়ে সাইকেল রেখে এক পাশে কেউ একজন বসে ডুবে যাওয়া সূর্য দেখছে। আইডিতে ফলোয়ার্সও বেশ ভালো, 30,000 ফলোয়ার্স। আইডি ঘুরে কতগুলো পোস্ট সামনে আসে, 2-3 লাইনের লেখা মারাত্মক ছবি সহ ক্যাপশন। তবে ছবিগুলো বিকেলের কোনো এক প্রকৃতি। বোঝা যাচ্ছে লোকটা বিকেল পছন্দ, কিন্তু আইডির কোথাও ছবি নেই। কভার ফটো দেখে আজ করা যায় এটা একটা ছেলের আইডি। কমেন্ট চেক করে দেখা যায় মেয়েদের বেশ ভিড়। কে ছেলেটা? জানি না তো, হয়তো হাসপাতালে ছিল, তাদের মধ্যে কেউ একজন ভিডিও করেছে। হ্যাঁ, কিন্তু ভিডিওতে শুধু আমি কেন? আপনার কথা বলা স্টাইল দিয়ে রিলসও বানিয়েছে, দেখেন। জিসানের থেকে ফোনটা নিয়ে নিশি রিলস ভিডিও দেখতে থাকে। কি আজব লোক। হঠাৎ বাদল আসে নিশির কাছে। বাদল এসে বলে, নিশি আপু, ওই যে ছেলেটা, সেদিনের ছেলেটা। হ্যাঁ তাই তো, ওয়েট আমি আসছি, দাঁড়া। নিশি কথা বলে দৌড়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয় পাশ কেটে চলে যেতে থাকে। আবারও দৌড়ে আসে নিশি নিলয়ের সামনে। কিছু বলবেন? নাম কি? আপনার নাম আমি কিভাবে জানবো? আপনার মা বাবাকে জিজ্ঞেস করেন। আরে গাধা নাকি? পড়াশোনা কি করেননি কখনো? কেউ যদি নাম জিজ্ঞাসা করে সেটা অবশ্যই নিজের নাম না, যাকে জিজ্ঞাসা করেছে সেই বলবে নামটা কি তার। নিলয়। শুধু নিলয়? আগে পিছে কিচ্ছু নেই? না। এদিকে রোজ কোথায় যান? আপনি গোয়েন্দা? না, আমি চেয়ারম্যান। আপনার পরিবারে কেউ গোয়েন্দা? না তো, বাবা ভার্সিটির টিচার প্লাস রাজনীতিবিদ। তাহলে প্রশ্ন করছেন কেন? সরেন, দেরি হয়ে যাচ্ছে। কোথা থেকে যে আসে কে জানে। ওই আমি এলাকার চেয়ারম্যান, আমাকে সম্মান দিবেন, বুঝেছেন? আচ্ছা। এলাকায় নতুন নাকি? কোথায় যান? কথা শেষ হয়নি তো। কি? পরশু যে ফুচকার দোকানে যারা চাঁদা তুলতে আসলো ওদের পিটালেন কেন? মানুষ হিসেবে দায়িত্ববোধ থেকে। আপনি কি তাদের সাথে জড়িত? আরে
সেটা না, গাধা নাকি? বাবা কি করে? গাধার বাবা তো গাধাই হবে, কিন্তু আমি কখনো গাধার বাবাকে গাধার সাথে থাকতে দেখিনি। আরে, গাধার বাবার কথা জানতে চাইনি। পড়াশোনা কি করেননি কখনো? আজব পাবলিক ভাই, আপনার বাবা কি করেন? নেই। ও। নিলয় চলে গেল সেখান থেকে। নিলয় চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে নিশি কিছু সময়। ছেলেটা কি পাগল? কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। কিন্তু নিশি কেন নিলয়কে ঝাড়ি দিতে পারে না? নিলয়ের সামনে আসলেই নিশি যেন কেমন চুপ হয়ে যেতে থাকে। উফ, আপু কি হলো? কাজ হলো? না, ছেলেটা আস্ত একটা আহম্মক। তাহলে চলেন একদিন মজা করি ওরে নিয়ে। কি মজা? মারিয়া যে ধাক্কা দিবে ছেলেটাকে, বাকিটা আমরা তখন দেখব। ঠিক আছে। এমপির লোক কিন্তু আমাদের খুঁজবে, একসাথে থাকবি সব সময়। ওরা গল্প করতে থাকে। নিলয় কলিং বেল চাপে। জেরিন এসে দরজা খুলে দেয়। নিলয়কে দেখে দ্রুত আবারও পড়ার রুমে চলে আসে। নিলয়ও সোজা পড়ার রুমে আসে। জেরিনকে বই বের করতে বলে। জেরিন বলে, টিচার, আপনি এসেই পড়তে বলেন কেন? আগে টিচার এসে আমার বান্ধবীদের কথা, আমার বয়ফ্রেন্ড আছে কিনা এসব জিজ্ঞেস করতো। আমাকে প্রপোজও করেছিল, কিন্তু পরে এত ঝাড় খাইছিল। শাট আপ। হায়ার ম্যাথে তুমি 10-এ টেস্ট এক্সামে ফেল করেছো, এসএসসিতে 10-এ পাস। পড়ায় মন দাও। জেরিন ঝাড়ি খেয়ে চুপ হয়ে যায়। নিলয়ের আড়ালে জিভ বের করে ভেঙচি কেটে দেয়, তারপর একাই হাসে। জেরিন নিলয়ের ঝাড়ি খেয়ে বই মেলে ম্যাথ শুরু করে। নিলয় চুপচাপ বসে আছে। কেমন টিচার, একটি ফ্রেন্ডলিও না। জেরিন বলে, টিচার আপনি এত গম্ভীর কেন? একটু ফ্রেন্ডলি হতে পারেন না? আমি তো ফ্রেন্ডলি, তবে মেয়ে স্টুডেন্টের সাথে না, ছেলে স্টুডেন্টের সাথে। তোমার বাবাকে বলেছিলাম মেয়েদের পড়াই না আমি, উনি শুনলেন না। ঠিকানা ধরিয়ে দিয়ে এখানে আসতে বলে দিয়েছেন। কপাল ভালো আপনি আমার টিচার। কেন? আমার আপু টিচার হলে পরের দিনই বলতেন, কাকা আপন প্রাণ বাঁচা। ও, তার মানে তোমার আপু কি ফাজিল নাকি? প্রচুর। এলিনা আপু টিচারদের নাকানি চুবানি খাইয়েছে কত। আর তাছাড়া এখনও কপাল ভালো, আপনার ওনার সাথে দেখা হয়নি একবারও। আপনি যে সময়টাতে আসেন ঠিক তার 30 মিনিট আগে থাকতে উনি চলে যায়, এই জন্য দেখা হয়নি কোনো দিন। আচ্ছা বাদ দাও, ম্যাথ করে আনবা, কালকে 30টা ম্যাথ করে আনবা, ঠিক আছে? কিন্তু টিচার আমি তো এখনও সবটা করিনি, যদি সমস্যা হয়। কিন্তু টিচার আমি তো এখনও সবটা করিনি, যদি সমস্যা হয় আপনাকে কি কল করব? সমস্যা হবে না, কল করার দরকার নেই। আচ্ছা, তাহলে যেগুলো হবে না করব না, ওকে? নিলয় চলে যায়। জেরিন কি আর করবে, বসে বসে অঙ্ক করতে থাকে। পুরো দেশে এখন ভাইরাল নিউজ হয়ে গেছে নগর হাসপাতালের বন্দরে বিষয়টা। তবে সবচাইতে বেশি রিলস ভিডিও ভাইরাল হয়েছে অপ্রত্যাশিত বিকাশে আইডিতে আপলোডকৃত রিলস ভিডিওটা। সব নিউজ চ্যানেলে তাদের ভিডিও শুরু করার আগেই স্টাইলিশভাবে এন্ট্রি ভিডিওর ক্লিপ দিয়ে শুরু করছে। নিশি পুরো ভাইরাল হয়ে যায়। সব কিছু স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে থাকে। পলাশকে কল করে, সুরের বাচ্চা, আমি তোকে টাকা দিই কেন? সবার মুখ বন্ধ রাখার জন্য, তাই না? আমার গোডাউনে কোটি কোটি টাকার মেডিসিন পড়ে আছে, যা সিল করে দেওয়ার জন্য পুলিশ পেছনে পড়েছে। যদি আমার নাম আসে তোকে মেরে ফেলবো বলে দিলাম। সব কিছু বন্ধ কর চলবি। স্যার আপনি থামুন একটু, আমি দেখছি। আপনার নাম আসবে না। এই নিশিটাকে কে? সে এত সাহস কোথা থেকে পায়? কীভাবে সে হাসপাতালে প্রবেশ করে? স্যার, নিশি হলো ইউপি চেয়ারম্যান। মানুষেরা ওর কাছেই ছুটে যায় বারবার। ডাক্তারের ভুলে বিষয়টা কানে গেছে নিশির। সে কি আমাদের দলের চেয়ারম্যান? না স্যার। তাকে যে আমি কি করব? নিশিকে মেরে ফেল, গাড়ি চাপা দিয়ে মেরে ফেল এক্ষুনি। তাহলে ওর মরাটাকে অ্যাক্সিডেন্ট বলে চালানো যাবে। আমি কুমারকে দেখছি। গালিব ফোন কেটে দেয়। এদিকে হানিফের মেয়েকে মারা হয়েছে। সেই অপরাধের ডক্টর কুমারকে ধরেছে পুলিশ। কুমার জানায়, প্রথমে মেয়েটার চেক আপ করে ওর একটা কিডনি ড্যামেজ হয়েছিল, পরে অপারেশনের জন্য নিয়ে যাই। কিন্তু আমি তাকে ধর্ষণ করে অপারেশন থিয়েটারে নিয়ে সেখানেই ও মারা যায়। এই জন্য বাইরে এসে বলি তার মেয়ে মারা গিয়েছে। তবে আমরা কিডনি। কুমার আর কিছু বলার সুযোগ পায় না। একটা গুলি ওর কপালে এসে লাগে। দুজন বাইকার এসে কুমারকে গুলি করে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশরা শুধু চেয়ে চেয়ে দেখতে থাকে।
নিশিরা বসে আছে নিলয়কে আসতে দেখে। মারিয়াকে ডাক দেয় নিশান। নিলয় এসে অটো স্ট্যান্ডে দাঁড়ায়, কিন্তু ওর গন্তব্যে কোনো অটো যেতে চাইছে না। রোজই নিলয় একই প্রবলেম ফেস করে। আসার সময় এখানে সবাই আসতে চায়, কিন্তু ওর জায়গাতে যেতে চায় না। নিলয় আশেপাশে দেখছে আর একটু একটু করে হাঁটছে। হঠাৎ সে কারোর সাথে ধাক্কা খায়। নিলয় তাকিয়ে দেখে একটা মেয়ে রাস্তার উপরে পড়ে আছে। নিলয় কিছু বলার আগেই মেয়েটা বলে, এই আপনি কি কানা? চোখে দেখতে পান না নাকি? আজ তো একটা মেয়েকে এসে ধাক্কা দিলেন। উফ, সরি প্লিজ উঠুন। হাত বাড়াচ্ছেন, হাত ধরবো? কখনই না, নিজে উঠতে পারবো। আচ্ছা। মারিয়া উঠে দাঁড়ালো। তখনই জিসান, বাদল আরও কয়েকজন ছেলে আসে সেখানে। মারিয়াকে বলে, কিরে কি হয়েছে তোর? আরে দাঁড়িয়ে আছি, হঠাৎ এসে আমাকে ধাক্কা দিল, কানা একটা। সরি বলেছে। কিসের সরি? হ্যাঁ, ওর ধাক্কা আমার হাত থেকে মাছের অ্যাকুরিয়াম পরে ভেঙে গেছে। নিলয় তাকায় পাশে। আসলেই তো ভেঙেছে। নিলয় কি বলবে বুঝতে পারছে না। জিসান বলে, শালা জরিমানা দে, মেডিসিন খরচ দে। একই ভাই, তোমরা এমন করে কথা বলছো কেন? ভদ্রতা শিখো নাই? ভদ্রতা? বেড়া বজ্জাত, মেয়েদেরকে চুপ চুচু করে এসে ধাক্কা দিলি, জিনিস নষ্ট করলি, এখন ভদ্রতা শেখাস? কিন্তু আমি তো। চুপ, দে 20,000 টাকা জরিমানা দে। 20,000? এত টাকা কেন? আমি চাইছি দে, না হলে বাজারের লোক ডেকে মার খাওয়াবো দেখবি। নিলয় কিছু বলতে পারে না। কি একটা ফাসাদে পড়ল রে। এমনিতে এখানে সে পড়তে আসে, আবার যদি এমন মেয়েলি কোনো কেলেঙ্কারির কথা যদি স্টুডেন্টদের বাড়িতে যায়, কি যে হবে। আশেপাশে তাকায় নিলয়। হঠাৎই নিশি আসে সেখানে। নিশি এসে বলে, কি ব্যাপার, কি হয়েছে? আপু, এই ছেলে মহাবজ্জাত একটা। দিনে দুপুরে মেয়েদের বিরক্ত করে। মেয়েটাকে এসে ধাক্কা দিয়ে বাজে কথা বলছে। মেয়েটার একুরিয়াম ভাঙছে। কি করবো এরে? পাবলিক দেখে কি পিটাবো? এই ছেলে, এসব কি? আপনাকে তো দেখে ভদ্র মনে হতো, তলে তলে কি এই সব চলে? হুম হুম। না মানে আসলে আমি অটো আমি কি মানে শুরু করেছেন শুনি? কি বলবো বুঝতে পারছি না। জিসান, কি করবি? 30,000 টাকা জরিমানা দিবি, নয়তো পাবলিকের পিটানি হবে। পাবলিকের পিটানি? প্লিজ। তাহলে জরিমানা? টাকা তো নেই। আব্বে, তোরে হালা কান ধরে উঠবস কর। এখানে? ওই না, ওরে দোকানের ভেতরে নিয়ে যা, সেখানে যা খুশি কর। নিলয়কে টানতে টানতে ফুচকার দোকানে আনা হয়। দোকানে নিলয়ের নাম করে 3 প্লেট ফুচকা অর্ডার দেওয়া হয়। তারপর 10 বার কান ধরে উঠবস করে সেখান থেকে বের করে দেওয়া হয়। নিলয় চুপচাপ সেখান থেকে চলে আসে। তারা সব ফুচকা খায়। হঠাৎই নিশি মনে হয় নিলয়ের সাথে কাজটা করা একদমই ঠিক হয়নি, মজাটা বেশি হয়ে গেছে। আপু কি ভাবছেন? ভাবছি ছেলেটার সাথে মজাটা বেশি হয়ে গেছে। আমারও তাই মনে হয়। এ চুপ, ঠিক আছে, সুযোগ পেলে আরো করব, কোনো কথা হবে না। থাপড়াবো ধরে, এমনটা আর করবো না। যা হবার হয়েছে। থাক, তোরা আজকে দ্রুত ফিরতে হবে, মন খারাপ লাগছে। বাবা আসবে বাসায়। আচ্ছা ঠিক আছে। নিশি চলে যায় বাড়িতে। নিলয় বাড়িতে আসে। বাড়ি বলতে বাসা বাড়ি এটা। নিলয় ভাড়াতে থাকে, 4 তলাতে থাকে সে। বারান্দায় এসে টেবিলে বসলো। চোখ দিয়ে পানি পড়ছে নিলয়ের। হঠাৎ করে এমন কিছু হবে নিলয় বুঝতেই পারেনি। একবার ভাবে আর পড়তেই যাবে না নিলয়, কিন্তু পরক্ষণে নিলয় নিজেকে বোঝায় যা হবার হয়েছে। নিশিও বাড়িতে এসে নিলয়ের কথা ভাবছে। ছেলেটাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছি। যাওয়ার সময় একবার তাকিয়েছিল পেছনে, চোখে পানি টলমল করছিল, চাপা কান্না ছিল চোখে। এতটা বেশি মজা করাটা মনে হয় ঠিক হয়নি। আচ্ছা, সরি বলে নেব পরে দেখা হলে। অ্যানিমালস, কই তুমি? আয়াস সাহেব তার অফিসে সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যানিমাসকে ডাকে। তিনি জানান তার অফিসের সবগুলো ক্যামেরা অ্যানিমেস হ্যাক করেছে। আরশাদ সাহেব ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যানিমেসকে ডাকে। আরশাদ সাহেব চেয়ারে এসে বসলো। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ টোন বেজে ওঠে। আয়াস কিছু বলতে যাবে তার আগেই অ্যানিমেস বলে, আপনি তো আপনার ফোনে কারো নাম্বারে মেসেজ দিয়ে বলতে পারেন আমাকে খুঁজছেন। আমি বুঝে যাব আমাকে আপনি খুঁজছেন। তার মানে তুমি কি আমার ফোন হ্যাক করেছো? পৃথিবীতে 2 ধরনের মানুষকে বিশ্বাস করতে নেই। একটা হলো মিষ্টি কথা বলার মানুষ, আর একটা হলো হ্যাকারকে। মিষ্টি কথা বলার মানুষও এক প্রকার হ্যাকার হয়,
কারণ তারা মাইন্ড হ্যাক করতে পারে, সেই মাইন্ড থেকে মনকে বশ করে। এরা এমনি হ্যাকারদের থেকেও ডেঞ্জারাস। এদেরকে আবার এমনি মানুষেরা ভালোবাসে। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি এনি। এনি? ওয়াও, সুন্দর নাম দিয়েছেন তো। আজকে আমি রাষ্ট্রপতির অ্যাকাউন্ট হ্যাক করব, সেটা গোটা দেশ লাইভ দেখবে। কেন? রাষ্ট্রপতি তো অনেক ভালো, দেশের জন্য কত কিছুই তো করলো। হ্যাকার আর খারাপ মানুষদের মধ্যে পার্থক্য কি জানেন? কি? হ্যাকার মুখোশ খুললে সাধারণ মানুষ, আর খারাপ মানুষ মুখোশ খুললে খারাপ মানুষই মনে হবে। তবে হ্যাঁ, খারাপ মানুষের চেহারা এমনিতে মায়াবী হয়। বাদ দেন, ডেকেছেন কেন? নগর হাসপাতালের সমস্ত নেটওয়ার্ক ডাটাবেস আমার চাই। পেয়ে যাবেন। তারপর অ্যানিমেসকে আয়াস ব্লক করে দেয়। আয়াস মুচকি হাসে। আয়াস নিজেই তাকে ব্লক করলো এটা দেখে অ্যানিমেশকে আয়াস আসলেই চেনে না, তবে আয়াসকে অ্যানিমেশ ভালো করেই চেনে। পরের দিন নিশি নিলয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু নিলয় আসে না। নিশি ভালো লাগে না কিছুই, বুঝতে পারে একদিন বাদে একদিন নিলয় এখানে আসে। নিলয় আসলে যেন তাকে কল করা হয়, সেটা বলেই নিশি বাড়িতে চলে যায়। আজকে আর সে বের হয়নি, সারাদিন বাড়িতে কাটিয়েছে। এর মধ্যে অ্যানিমেশ আয়াসকে নগর হাসপাতালের সব ডেটা হ্যাক করে দিয়েছে, যেটাতে অনেক প্রমাণ আছে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। আয়াস মুচকি হাসতে থাকে। নিশি পরের দিন দুপুরে বাড়ির থেকে বের হয়। কাশেম মামার ফুচকার দোকানে এসে কিছু সময় দাঁড়িয়ে থেকে রাস্তার পাশে আসলো। নিলয় এখানে এসে নামে। নিশি বুকে হাত বেঁধে একবার ওপার একবার এপাশ দেখছে। ওর লোকেরা দোকানের ভেতর থেকে নিশির এমন অবস্থা দেখে বোঝার চেষ্টা করছে নিশি আসলে কি হয়েছে, মুড অফ কেন নিশির, কিন্তু আপাতত কেউ সেটা জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না। নিশি অপেক্ষা যেন শেষ হচ্ছে না, বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে, কিন্তু নিলয়ের আসার কোনো নাম নেই। নিশি বাম পাশে তাকায়, হঠাৎ ডান পাশ থেকে একটা ট্রাক খুব গতিতে নিশির দিকে এগিয়ে আসতে থাকে। নিশি তখনই ডান পাশে তাকায়, পেছন থেকে ওর লোকেরা চিৎকার করে সরে যেতে বলে। নিশি দেখে একটা ট্রাক ওর খুব কাছে চলে এসেছে, সরে যাওয়ার কোনো উপায় নেই। নিশ্চিত মৃত্যু হবে ভেবেই চুপচাপ দাঁড়িয়ে রইল, যদিও আকস্মিক ভয়ে নিশি সরতেও পারে না। চিৎকার করে ওঠে নিশি, চোখ দুটো বন্ধ করে বাঁচাও বলতে যেন খুব জোরে ধাক্কা দিয়ে এক পাশে ফেলে দেয় নিশিকে। নিশির গা ভারী লাগছে, সে হয়তো মরে গেছে কল্পনা করতেই আরও কেঁপে ওঠে। কিন্তু এ কি, সবার কথা শোনা যাচ্ছে কিভাবে? তার মানে নিশি মরেনি। নিশি চমকে ওপরে উঠতে যায়, কিন্তু পারে না, একটা ভারী কিছু যেন ওর উপরে পড়েছে। নিশি মনে মনে বলে, বেঁচে আছি কি সত্যি? তাহলে কি আমার উপরে গাড়ি এসে পড়েছে? এত ভারী কেন? কিন্তু নরমও তো আছে। গাড়ির কি চুল হয়? চুলছেন? গাড়ির কি শার্টও পরা? কেমন গাড়ি? নিশি জিসানের কথা শুনতে পায়, চোখ মেলে তাকায় নিশি। সাদা আকাশ, তার মানে গাড়ির নিচে সে না, তাহলে কে ওর ওপরে? তাকিয়ে দেখে একটা মানুষ। জিসান এসে ওপরে থাকা মানুষটাকে টেনে তুলে অর্ধেক। নিশি দেখে যার জন্য সে অপেক্ষা করছিল সারাটা দিন, সেই ছেলেই তো। নিশি ওপরে নিলয় পড়ে আছে, কিন্তু এ কি? জিসান নিলয়কে টেনে তুলতে গিয়ে হাফ ফসকে নিলয় আবারও নিশির ওপরে পড়তে থাকে। তবে এবার ঘটে অন্যরকম ঘটনা। নিলয় সোজা নিশি ঠোঁটের ওপর নিজের ঠোঁট মেশায়। অর্ধ নিশি ঠোঁটের ওপরে নিলয়ের ঠোঁট এসে পড়ে। নিশি চোখ বড় বড় করে নিল, সাথে সাথেই নিশি লোকেরা হাই হাই করে ওঠে। ওরা আর দেরি না করে দ্রুত নিলয়কে ওঠায়। তবে নিলয়ের হাত পা কপাল কেটেছে, নিশিরও কেটেছে, কিন্তু নিশি চুপচাপ শুয়ে আছে। মারিয়া আর খুশি নিশিকে টেনে তোলে। সবাই নিশিকে ঘিরে বলে, আপু ঠিক আছেন? কোথায় লাগছে? আমরা দৌড়ে আসার আগের ট্র্যাকটা, কিন্তু ওই ছেলেটা বাঁচালো আপনাকে। নিশি কথা বলে না, নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিশির চোখে নিলয়ের ঠোঁটের দিকে। নিলয় নিশিকে দেখছে। ওরা যে অ্যাক্সিডেন্ট করে মরতে যাচ্ছিল সেটা যেন ওদের মাথাতেই নেই, কিন্তু আকস্মিক চুমুতে ওরা যেন কোথায় হারিয়ে গেছে। নিশিকে মারিয়া ধাক্কা দেয়, ধাক্কা খেয়ে আবারও চমকায় নিশি। নিশি সবার দিকে তাকায়। আপু ঠিক আছে? হ্যাঁ, আমি ঠিক আছি। আমরা ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল আপনাকে হারাতে চলেছি। আপু হাত কেটে গেছে আপনার, পিছনে গলার কাছেও কাটছে। ডাক্তার ডাক। আমি ডাক্তার নিয়ে আসছি। এতক্ষণে অনেক মানুষ জড়ো হয়ে গেছে, নিশিকে পুরো ঘিরে রেখেছে সবাই।
ডক্টরকে নিয়ে আসে বাদল, কিন্তু সবাইকে সরিয়ে সে নিলয়কে খুঁজছে। কিন্তু নিলয় কোথায়? নিলয় আজকে আর পড়াতে যায়নি। যেদিনকে সে চলে এসেছে সোজা নিজের বাসায়। হাত পা কপালে অনেক জায়গাতেই কেটেছে নিলয়ের। নিশি প্রায় ট্রাকের নিচে চাপা পড়ছিল। নিলয় অটোতে এসে নেমেছিল ঠিক সেই সেকেন্ড আগেই। অটো ভাড়া দিতে মানি ব্যাগ বের করছিল, এমন সময় দেখতে পায় একটা ট্রাক নিশির দিকে আসছে। নিলয় আর কোনো দিকে তাকায় না। গায়ে যতটা জোর ছিল সবটা প্রয়োগ করে নিলয় দৌড়ে যায়। ট্রাকটা নিশির গা ছুবে তার 5 সেকেন্ড আগেই নিলয় ঝাঁপ দিয়ে নিশিকে নিয়ে পড়ে যায় দূরে। আর তখনই ট্রাকটা নিশির আগের জায়গায় ক্রস করে। নিশি বেঁচে যায়। নিলয় ডক্টরের থেকে মেডিসিন ব্যান্ডেজ নিয়ে রুমে এসে শুয়ে পড়ে। নিশিও একই অবস্থা। তবে নিশি নিলয়ের কিসিং সিনটা ভুলতেই পারছে না। বাড়িতে এসে বিছানায় শুয়ে যতবারই চোখ বন্ধ করছে ততবারই নিশি নিলয়ের আকস্মিক কিসের দৃশ্যটা মনে পড়ে মুচকি হেসেছে। এই ছেলেটা কি কিউট। পলাশ দুজন লোকের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে বলে, হারামির বাচ্চারা, তোদেরকে একটা কাজ দিলাম, করতে পারলি না। ওই মেয়েটাকে মারতে পারলি না। ছি, কেন পুষছি তোদেরকে আমি টাকা দিয়ে? সে মরলে আমরা হসপিটালটাকে দাঁড় করাতে পারতাম। সামনে থেকে যাস শালারা। ট্রাকের ড্রাইভার দুজন এমপি পলাশের থেকে ঝাড়ি খেয়ে বেরিয়ে যায়। পলাশি লোক পাঠিয়েছিল নিশিকে মারার জন্য, কিন্তু ওরা ব্যর্থ হয়েছে নিলয়ের জন্য। নিশিকে ওরা প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু কোথা থেকে একটা ছেলে এসে সব কিছু নষ্ট করে দেয়। পলাশ রেগে গিয়ে ফ্লোরে মদের গ্লাস ছুঁড়ে মারে। ড্যাড, রিল্যাক্স। এত উত্তেজিত হচ্ছ কেন? মাথা ঠান্ডা করো। রাজনীতিতে এত উত্তেজিত হতে নেই। পলাশ সিঁড়ির দিকে তাকায়। কার ছোট ছেলে রাজ স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে। ধীর পায়ে হেঁটে পলাশের কাছে আসে। পলাশকে সোফাতে বসায়। রাজ মুচকি হেসে পলাশকে বলে, তুমি যত রাখবে তত অপোজিট পার্টির নেতারা তোমাকে সস্তা ভেবে নেবে। তারা তোমার জায়গা থেকে সরাতে পারবে। কি করবো এখন? আমার অবস্থা দেখেছিস? এই শালা মিডিয়া একদম উঠে বেড়ে লেগেছে। কি করবো বুঝতেই পারছি না। আরে ড্যাড, একটু ভাবো না কেন? এখন তুমি যত জোর খাটাবে তত তোমার সমস্যা বাড়বে। কি করতে বলছিস? ড্যাড, রাজনীতির মাঠে পা ছাড়তে হয়, পা ছাটাতেও হয়। এই নীতি তোমাকে অনুসরণ করতে হবে। এখন তুমি একটা সাংবাদিক সম্মেলন করবা, মিডিয়ার সামনে কাঁদবা, কাঁদতে কাঁদতে বলবা আমারই ভুল। আমি ডাক্তারদের উপর বিশ্বাস করেছিলাম। হাসপাতালের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও আমি রোগীদের খোঁজ রাখতে পারিনি। আমি সেটার জন্য দুঃখিত। তবে যারা এই হাসপাতালে থেকে খারাপ সময় পার করেছে, আমি তাদের পাশে আছি। আমার থেকে তারা সব ধরনের অনুদান গ্রহণ করবে। আর আমি হাসপাতাল থেকে খারাপ মেডিসিন, খারাপ ডাক্তার, খারাপ ব্যবস্থাপনা সরিয়ে ফেলব। আসলেই তালা জুলুক আমার হাসপাতালে। বুঝতে পেরেছ? কিন্তু এইগুলো বললে তো আমারই লস। ওহ ড্যাড, তোমাকে নমিনেশন কে দিয়েছিল? এগুলো তুমি মিডিয়ার সামনে বলবা, কিন্তু কাজ করবো আবার আগের মতো। তোমার টার্গেট এখন হাসপাতালকে পাবলিকলি ওপেন করা। 10 জন গরিব মানুষ ধরে আনবা, টাকা দেবা, ওদেরকে শিখিয়ে দেবা যে তাদের বড় রোগ হয়েছিল। তুমি মানে চেয়ারম্যান নিজ থেকে একটা সময় তাদের এই রোগ 30% টাকায় সারিয়ে তোলার ব্যবস্থা করেছিল। লোকগুলোর পরিবারের জন্য থাকে, কেঁদে কেটে যেন কথাগুলো বলে তারা। একটা তাৎক্ষণিক চ্যারিটি প্রকল্প স্টার্ট করে দাও। সব পেপার সামনে দিয়ে বলবা এইটা হলো আমার চ্যারিটি প্রকল্প। এখানে এই নগর হাসপাতাল থেকে প্রতি বছর লাখ লাখ টাকা ডোনেট করা হয়, যেটার মাধ্যমে গরিব শিশু আর বৃদ্ধাশ্রম চলে। ব্যাস, কাজ শেষ তোমার। কাঁদবা আর বলবা হাসপাতাল বন্ধের কারণে সব কিছু শেষ হয়ে গেল। আর পাবলিকে সরি বলবা। আর প্রমিস রাখবা যে হাসপাতালের দায়িত্ব এবার যথাযথভাবে পালন করবা। সব দোষ দায়িত্বরত ডাক্তারদের দেবা। খেলা শেষ। রাজার কথা শুনে পলাশ তো অনেক খুশি। তার ছোট ছেলে সবার সামনে বোকাশোকাভাবে প্রেজেন্ট করলো সে যে কত বড় বুদ্ধিমান তার প্রমাণ পলাশ বারবার পায়। পলাশ মুচকি হেসে রাজকে জড়িয়ে ধরে। ওর ছেলে যে কত বড় জিনিয়াস সেটা প্রমাণ করলো। পলাশের জায়গাতে ওর ছেলেকে বসালে সে পাক্কা একটা খেলোয়াড় হবে। পলাশ সব কিছু রেডি করতে থাকে। দেশে যতগুলো বড় ডোনেট সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ করে পলাশ। তৎক্ষণাৎই তিনি মোটা অঙ্কের টাকা ডোনেট করে দেয় এবং সেসবের পেপারস হাতে নেয়। এবার নতুন কিছু শুরু করবে সে।
নিলয় মুচড়ে এসে নামলো। অটো ভাড়া মিটিয়ে কাশেম মামার ফুচকার দোকানে চোখ পড়ে। ফুচকার দোকানটা স্বাভাবিক ভিড় থাকলেও যাদের উপস্থিতি রোজ নিলয় আর চোখ দেখে তারা নেই, মানে নিশিরা নেই সেখানে। নিশিরা আজ দুপুর ধরেই নেই। নিলয় কাশেম মামার ফুচকার দোকানে আসলো। নিলয়কে দেখে কাশেম মামা বলল, বাবা তুমি আইছো? তুমি না আমাগো নিশি মারে বাঁচাইলা? না মানে আসলে আমি না, আল্লাহ চেয়েছিল তাই হয়েছে। নিশিমা তোমারে তার বাসায় যেতে কইছে। আচ্ছা, সে কেমন আছে? দেখতে গেছিলাম, ভালো আছে। তবে হেরমা বাসা থাইকা বের হইতে দিচ্ছে না কদিন, তার লাইগা সে এখানে আইতাছে না। ও আচ্ছা, ধন্যবাদ। নিলয় সেখান থেকে চলে আসে। সে হাঁটতে থাকে, তার স্টুডেন্টের বাড়ির সামনে আসে। বাড়িতে কতগুলো গাড়ি, হয়তো জেরিনের বাবা বাড়িতে। এই সময়তে কেউ থাকে না, সেই জন্য নিলয় পড়াতে আসে এই সময়টা। কারণ নিলয়ের কোলাহল বাড়ি ভর্তি লোক পছন্দ না। নিলয়কে দেখে দারোয়ান গেট খুলে দেয়। তারপর মেন দরজায় এসে কলিং বেল বাজায় সে। কিছু সময় পর খট করে দরজা খোলার শব্দ হয়। জেরিন দাঁড়ানো। নিলয়কে দেখে বলে, টিচার আপনি গতদিন আসেননি কেন? একটু কাজ ছিল। আচ্ছা ভিতরে আসুন, বাসায় আজকে বাবা আপু সবাই আছে। আচ্ছা। নিলয় ভেতরে আসে। সোফাতে জেরিনের বাবাকে বসে থাকতে দেখলো। জেরিনের বাবা জেহেনকে বসে পত্রিকা পড়ছে। নিলয় যে সামনে দাঁড়ালো। নিলয়কে দেখে বলে, আরে নিলয় কেমন আছো, কখন আসলে? এইমাত্র স্যার। আচ্ছা বসো। না মানে স্যার, পড়ানোর পর কথা বলি। ও ওকে ঠিক আছে, যাও তাহলে। নিলয় জেরিনের রুমে আসলো। জেরিন বই নিয়ে বসে আছে। নিলয়ের সামনে চেয়ারে বসে বলে, হোমওয়ার্ক কই? এই তো টিচার, এই নিন খাতা। একই, এটাতে মাত্র 5টা অঙ্ক কেন? আপনি তো বলেছেন যা হবে না তা রেখে দিতে, 5টা ছাড়া বাকি একটাও হবে না। হতো যদি কিছুটা ধারণা দিতে। বললাম নাম্বারটা দেন, তাহলে ফোন করে জেনে নিতে পারতাম। চুপ থাকো। কি রে, এখনো না খেয়ে বসে আছিস? তোকে দিয়ে যে কি করব আমি? সব সময় চালাস। তোর আঙ্কেলের লাই পেয়ে পেয়ে একদম গোল্লায় গিয়েছিস। তোর ভাল লাগে না। নিলয় জামিলা আন্টির চিৎকার শুনতে পায়। নিলয় সেদিকে তাকায়। চিৎকার পাশের রুম থেকে আসছে। নিলয় সেদিকে তাকাতেই বলে, মা আপুকে বকা দিচ্ছে। হাসি পাই আমার। আপু এত বড় হয়েও রোজ মায়ের কাছে বকা খাই, কানমলাও খাই। আপু একটুও মায়ের কথা শোনে না। মায়ের ইচ্ছে ছিল আপু চাকরি করবে, তা না করে। চুপ! তোমার আপুর বায়োডাটা শুনতে চাইছি। হোমওয়ার্ক করনি কেন? হাত দাও। হাত দিব? হাত ধরবেন? ইস! জেরিনের হাত বাড়াতেই নিলয় তার ব্যাগ থেকে কাঠের স্কেল বের করে এক হাতে পরপর 5টা বাড়ি দেয়। জেরিন অবাক হয়ে গেছে। সে বুঝতে পারে এই টিচার অন্য টিচারদের মতো না। অন্য টিচার এসে জেরিনের সাথে ফ্ল্যাট করত, কিন্তু নিলয় পুরোই উল্টো। জেরিনের হাত লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। নিলয় কিছু বলতে যাবে তার আগেই পাশের রুম থেকে চিৎকার শুনতে পায়। উফ মা, খেতে ভালো লাগছে না তো, বকো কেন খালি? বাহিরে যাচ্ছি, থাকো তো। একদম পা কেটে রেখে দিব যদি বাইরে যাওয়ার নাম করেছিস। এত বড় অ্যাক্সিডেন্ট গেল, সে আবার বাহিরে যাবে? থাপ্পড় চিনিস? মা ঠিক আছি তো। আচ্ছা ওঠানে তো যেতে দিবা না কি? উঠানে যা, কিন্তু 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে বলে দিলাম। যদি দেরি হয় তোর বাড়িতে ঢোকা বন্ধ। আচ্ছা। দরজা খোলার শব্দ হয়। কেউ একজন বেরিয়ে যায় বাহিরে। নিলয় দেখে জেরিনের রুমের দরজার পর্দার ওপাশে কেউ একজন হেঁটে চলে যায়। নিলয় জেরিনকে পড়াতে থাকে। আজকে নিলয় সুন্দর করে পড়াতে থাকে জেরিনকে। সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। 1.5 ঘন্টা পড়ানোর পর নিলয় বের হয়। ড্রয়িং রুমে এসে দেখে জেহান সাহেব নেই। নিলয় দরজা খুলে বের হয়, কিন্তু তখনই কারোর সাথে ধাক্কা লাগে। নিলয় হাত বাড়িয়ে তার কোমর জড়িয়ে ধরে পড়া থেকে তাকে আটকায়। নিলয় তার মুখের দিকে তাকায়। নিলয় অবাক হয়, কারণ যাকে ধরেছে সে হলো একটা মেয়ে। আর নিলয় সেই মেয়েটাকে খুব ভালো করেই চেনে, কারণ মেয়েটা হলো নিশি। নিশিও নিলয়কে দেখে অবাক হয়, হাঁ করে নিলয়ের দিকে তাকিয়ে আছে।
নীরা দরজার কি হলে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে নিশিকে জড়িয়ে ধরে হেলে আছে। দুজনের কল্পনাতে হারিয়ে যায় কোথাও। এইভাবে প্রায় 1 মিনিট থাকার পর দুজনের হুঁশ ফেরে। নীরা নিশিকে সোজা করে দাঁড় করায়। দরজাটা ঠিক মতো আটকে দ্রুত পাশ কাটিয়ে চলে আসতে যাবে এমন সময় নিশি পেছন থেকে ডাক দেয় নিলয়কে। ওই নিলয়, আপনি এখানে আমাকে দেখতে আসছেন নাকি? হুম। নিলয় চমকে ওঠে, বুকের ভেতর কেমন কাঁপতে শুরু করেছে। এদিকে আগে সেই আকস্মিক চুমুর দৃশ্যটা চোখের সামনে ভাসতে থাকে। নিলয় লজ্জা একদম চুপসে গিয়েছে, নিশির দিকে তাকাতেও পারে না। নিশি দ্রুত নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় নিশির দিকে থেকে চোখ সরিয়ে নেয়। নিশি বলে, কি ব্যাপার, কথা বলেন না কেন? আর সেদিন কোথায় হারিয়েছিলেন? কত খুঁজলাম আপনাকে। আপনি ঠিক আছেন তো? কিছু হয়নি তো আপনার? আমি ঠিক আছি। তোতলাচ্ছেন কেন? না মানে আসি, আমার কাজ আছে। যাবেন তো? তা বলেন, এখানে কি করছেন? আমাকে দেখতে আসছেন? ঠিকানা দিল কে? কাসেম মামা নাকি আমার লোকেরা? না মানে আমি আপনাকে দেখতে এসেছেন তাই তো? না না, তার মানে? মানে এটা কার বাড়ি? আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, এটা আমার বাড়ি। এই বাড়ির বড় মেয়ে আমি। কেন বলুন তো? না কিছু না। নিলয় আর দাঁড়ায় না, হনহন করে হেঁটে চলে যায়। নিশি নিলয়ের পালানো দেখে হেসে ফেলে। জামিলা বেগম নিচে আসে, নিশিকে উঠানের গেটে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এখানে দাঁড়িয়ে কি করছিস? আরে মা, আমাকে যে ছেলেটা অ্যাক্সিডেন্টের দিন বাঁচালো না, সেই ছেলেটা আসছিল আমাকে দেখতে। কি বলিস? আমাকে ডাকলি না কেন? ছেলেটাকে ধন্যবাদ দিতে হবে। খালি মুখে চলে গেল কেন? তুইও না কি করিস? মানুষকে ঠিক মতন মূল্যায়ন করতে পারিস না। ওই মা, তুমি খালি বকা দাও কেন? কিন্তু সে বাড়ির ভেতরে কি করছিল? আমি তাকে বাড়ির ভেতর থেকে বের হতে দেখলাম। ধাক্কা খাইলাম দরজায়, মানে আমি যখন ঢুকতে যাব তখনই সে বের হচ্ছিল। কি করছিল ভিতরে? বাড়ির ভিতরে? তোর লোকদেরও বাড়ির ভিতরে আসতে এখন বারণ করে দিয়েছি। তাহলে আর কে আসবে? কার অনুমতি আছে এখানে ঢোকার? তো আমি কি জানি তুমি কাকে ঢুকতে বারণ করো? কে ঢোকে জানি না। আমাদের বাড়ির সবাই। আর জেরিনের টিচার তো ঢুকবে। জেরিনের টিচার? ওর জন্য টিচার কবে পেয়েছো? একদিনও তো বললে না। তোর সময় হয় নাকি বাড়িতে কি ঘটে সেটা জানার? যাই হোক, কাজ আছে আমার। তুই থাক তোর মতন। একটা কাজের না এই মেয়েটা। জামিলা বেগম চলে যায় এখান থেকে। নিশি কি করবে বুঝতে পারছে না। নিলয়ের কথা মনে পড়ছে, ছেলেটা বারবার তাকে সেভ করে। ছেলেটা বেশ অসাধারণ। সব ভিডিওতে একটা অ্যানিমেটেড মুভি দেখানো হচ্ছে। চ্যানেলগুলো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে অ্যানিমাস। সেই অ্যানিমেটেড সিনেমাতে দেখানো হয়েছে একটা ছেলে তার মাকে রাস্তার পাশে বসিয়ে রেখেছে। মাটা অনেক অসুস্থ। ছেলেটা ছোট, 10 বছর বয়স। অসুস্থ মাকে ল্যাম্পপোস্টের নিচে রেখে ডাস্টবিনের দিকে যায়। অনেক মানুষ হেঁটে যায়, সবাই ছেলেটার দিকে তাকায়। ছেলেটা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে আনে, কিন্তু সেটা পচা বাসি খাবার। ছেলেটা যখন কার মায়ের কাছে আসে তখন কিছু পুলিশ এসে তার মাকে লাঠি দিয়ে মেরে সেখান থেকে সরে যেতে বলে। এই কারণে সেখানে রাষ্ট্রপতি আসবে। ছেলেটা পুলিশের হাতে পায়ে ধরতে থাকে। কিছু সময় পর সেইখানে রাষ্ট্রপতি আসে। রাষ্ট্রপতির গাড়িতে রাষ্ট্রপতি লেখা। ছেলেটা সেই গাড়ির দিকে তাকিয়ে আছে। রাষ্ট্রপতি গাড়ি থেকে নামে। ছেলেটা গাড়ির কাছে যায়। রাষ্ট্রপতিকে অনুরোধ করে তার মায়ের জন্য খাবার কিনতে হবে টাকা দেওয়ার জন্য, কিন্তু রাষ্ট্রপতি ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তাকে সহ তার মাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য পুলিশদের বলে। পুলিশগুলো গিয়ে ওদের লাঠি দিয়ে পিটাতে থাকে। সেখানে পিচ্ছি ছেলেটার মা লাঠির আঘাতে মারা যায়। ছেলেটা ইট নিয়ে রাষ্ট্রপতির গাড়ির কাছে ছুঁড়ে মারে, আর গাড়ির কাঁচ ভেঙে যায়। তারপর ছেলেটা দৌড়ে পালায়, পেছনে তাকায় না সে। এরপর হঠাৎই টিভির স্ক্রিনে কেমন ঝিঝি করে ওঠে কয়েকবার। তারপর হঠাৎ করে স্ক্রিনে অ্যানিমাসকে চলে আসে। সবাই ভয় পায়। অ্যানিমাস স্ক্রিনে এসে বলে, A devil who lost the paradise at the beginning of creation because of this arrogance. Devil has to come make people devil. Now I have become a devil too.
সো মাই নেম ইজ অ্যানিমাস। লাইভ চলছে ভিডিওতে। অ্যানিমাস বসে আছে তার পিসের সামনে। স্ক্রিনের এক পাশে কর্ণফুলী ব্ল্যাকের দৃশ্য। মেন স্ক্রিনে ব্ল্যাকের অনলাইন সব ডেটা অ্যানিমেস তার কাছে নিয়ে নিয়েছে। ব্যাংকের ম্যানেজার, মালিক, এমনকি যাদের অ্যাকাউন্ট আছে সবাই টিভিতে লাইভ দেখছে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। অ্যানিমাস থামে, সবার উদ্দেশ্যে বলে, ভাবছেন কারেন্ট অফ করে দিয়ে আমার হ্যাক বন্ধ করবেন? নো, সেটা কখনো পারবেন না, কারণ আমার কাছে আলো থাকবেই। হ্যাক করে সেটাও আমি বিদ্যুৎ উৎপন্ন করে হ্যাক করছি। অ্যানিমাসের পাগলামি দেখতে থাকে। মাত্র 10 মিনিটের ভেতরে কর্ণফুলী ব্যাংকের সব অনলাইন অ্যাকাউন্ট এক্সেপ্ট অ্যানিমেসের কাছে চলে আসে। অ্যানিমেস একটা অ্যাকাউন্টের ওপর এসে থামে। সেই অ্যাকাউন্টের নাম্বারটা সবার সামনে দেখায়। অ্যানিমেস মুচকি হেসে বলে, দিস অ্যাকাউন্ট ইজ ওন্ড বাই হোম মিনিস্টার। দেয়ার আর 30 crore rupees in the account, but now all this money will be hacked. Good night. তারপর ভিডিও টেলিকাস্ট বন্ধ করে দেয় অ্যানিমেস। পুরো দেশ শুধু চেয়ে চেয়ে দেখলো হ্যাকারের পাগলামি। কিন্তু কে এই অ্যানিমেস? সে এত পাওয়ারফুল কেন? পুরো দেশ অ্যানিমেসের ভয়ে চুপ হয়ে গেছে। পত্রিকাতে লেখা হয়েছে রাষ্ট্রপতির অ্যাকাউন্ট থেকে 30 কোটি টাকা হ্যাক করে প্রতিটা গরিব মানুষের বাড়ির সামনে টাকার মানি ব্যাগ ফেলে আসা হয়েছে। আর সেই মানি ব্যাগের ওপরে অ্যানিমেসের নাম লেখা। আয়াস সাহেব শব্দ করে হাসছে। এই অ্যানিমেস অনেক জিনিয়াস। তাকে ধরা বা তাকে দমন করা অন্তত বাংলাদেশের অন্য কোনো হ্যাকার পারবে না। আয়াস সাহেব টিভির সামনে বসে আছে। পলাশের বক্তব্য শুরু হয়েছে। তার ছেলে রাজের বলা কথা অনুসারে সব কিছু বলে পলাশ নিশ্চয় তার আঙ্কেলের অফিসে প্রবেশ করেছে। টিভিতে পলাশের বলা সব বক্তব্য শুনে সে অবাক। আয়াস টিভি বন্ধ করে। নিশি বলে, আঙ্কেল, পলাশ পুরো বিষয়টা কিভাবে ঘুরিয়ে দিল দেখলেন তো? ও অনেক হারামি। রাজনীতির চাল, বাট পলাশের তো এত বুদ্ধি থাকার কথা না। কে দিল তাকে এত বুদ্ধি? এখন তো মনে হচ্ছে ওর হাসপাতাল আবার খুলবে। পারবে না, পলাশ এবার হারবে। সামনের নির্বাচনে পলাশের অপোনেন্ট হিসেবে আমি দাঁড়াচ্ছি। তুমি খালি ভোটের মাঠে জনগণকে পাঠানোর ব্যবস্থা করো, বাকিটা আমি সামলে নিব। সেটা খুব ভালো পারবো। এই উপজেলাতে যতগুলো ইউনিয়ন আছে সবগুলোতে আমি একা হ্যান্ডেল করব। দেখতে চাই পলাশ কিভাবে পাস করে। তুমি কি এখন সুস্থ? আমি জানি ট্রাকের নাম্বারটা কত। কাশেমের ফুচকার দোকানের সামনে যে সিসি ক্যামেরা আছে সেটাতে খোঁজ নিয়ে দেখেছি নাম্বারটি। তোমাকে পাঠিয়ে দেব, খোঁজ নাও গাড়ির মালিককে। আর যে ছেলে তোমাকে বাঁচিয়েছে তাকে একদিন দাওয়াত করে বাসায় এনো। গতদিন আসছিল, কিন্তু আমাকে দেখে পালিয়েছে। কি বলো? আচ্ছা, ধরে বেঁধে আনিও। নিশি চলে যায়। আয়াস সাহেব কোটের পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে হাসতে থাকে, কারণ এটাতে আছে রাষ্ট্রমন্ত্রীর পতনের ড্রাগ। নগর হাসপাতালের কেন্দ্রীয় যত কুকর্ম আছে সব কিছু ডেটা এখানে আছে। অ্যানিমেস তাকে দিয়েছিল, কিন্তু কে অ্যানিমেস? সে রাষ্ট্রপতির অ্যাকাউন্টও খেয়ে দিয়েছে। নিশি বাড়িতে আসে। জেরিন তার পড়ার টেবিলে বসে আছে। নিশি তার রুমে যাচ্ছিল, হঠাৎই জেরিনের রুমের দিকে তাকায়। জেরিন ম্যাথ করছে। নিশি রুমে প্রবেশ করে। নিশি বলে, কি ব্যাপার, তুই এত পড়াকু হলি কবে থেকে? আপু, কখন আসছো? এই মাত্র। তোর টিচার কখন আসে? এই তো একটু পড়া আসবে। পড়তে হবে অনেক। টিচার যা করা। এই তোর নতুন টিচার আগের টিচারদের মতো নাকি? মানে তোর সাথে ফ্লার্ট করে, না পড়িয়ে গল্প করে? না না আপু, এই টিচার অনেক ডেঞ্জারাস। আমাকে গতদিন মারছে, কাঠের স্কেল দিয়ে 5টা হাতে বাড়ি দিছে। কি যে ব্যথা হয়েছিল। হোমওয়ার্ক দেয় কতগুলো, করতে হচ্ছে। তাই নাকি? এই ব্যাটা তো দেখি ডেঞ্জারাস। আচ্ছা, রোজ পড়ায়? না, একদিন বাদে একদিন। আজকে পড়ানোর দিন। আচ্ছা পড় তাহলে, তোর টিচারকে তো দেখতেই হচ্ছে। এখন রুমে গেলাম। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।
আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।